সবাইকে শুভ সন্ধ্যা। আমি ডাক্তার দেবাশিস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা সার্জারি ভাইবার উপর কথা বলছিলাম। তো ভাইবার একটা সেগমেন্ট থাকে, বেসিক্যালি এটা হচ্ছে অপারেটিভ সার্জারি বলি আমরা এটাকে, যে বিভিন্ন অপারেশন রিলেটেড কিছু কোশ্চেন থাকে। যদিও এমবিবিএস লেভেলে আমরা আসলে জটিল কোনো অপারেশনের ব্যাপারে জানতে চাই না বা স্যাররা জানতে চায় না, কিন্তু কমন যে অপারেশন গুলো হয়ে থাকে, যেগুলো আমরা দেখে থাকি অপারেশন থিয়েটারে, সেগুলো নিয়ে স্যারদের কিছু কোয়ারি থাকে। এরকমই একটা কোশ্চেন যেমন হচ্ছে, নেম 5 অপারেশনস দ্যাট ইউ হ্যাভ সিন ইন ইউর ওটি। ফার্স্ট অপারেশন যেটা কমনলি তুমি তোমার ওটিতে দেখেছো, সেরকম ফার্স্ট অপারেশনের নাম জানতে চাবে। তারপর হচ্ছে অ্যাবসেস নিয়ে এখানে কোশ্চেন বলা আছে। আর হচ্ছে পারফোরেটেড টাইফয়েড আলসার, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ পারফোরেটেড টাইফয়েড আলসার, এটা নিয়ে কিছু কোশ্চেন বলা আছে। তাহলে আমরা আসলে কমন কয়েকটা অপারেশন নিয়েই আজকে কথা বলবো। আমাদের কথাগুলো হবে হচ্ছে মেইনলি অ্যাপেন্ডিসেক্টমির উপর, তারপর হচ্ছে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি, দ্যাট মিনস হচ্ছে আমরা আসলে জানি না আগে থেকে অ্যাবডোমেনের মধ্যে কি আছে। সেটা যদি পারফোরেশন রিলেটেড হয় তাহলে পারফোরেশন রিলেটেড আমরা কথা বলবো। তারপর হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, এটা খুব কমন অপারেশন, এটা জেনারেল ওটিতে হয়ে থাকে এবং সবাই এটা নিয়ে খুব ইন্টারেস্টেড এখনকার সময়ে, এই জন্য এটা সম্বন্ধেও জানতে হবে। দেন হচ্ছে সার্কামসিশন, এটা আসলে ওপিডি বেসিসে এই অপারেশনটা করা হয় এবং এটাও স্যারদের খুব আগ্রহের বিষয়। দেন হচ্ছে কমন অপারেশন, যেটা আসলে ডাক্তার না এমন মানুষও করে থাকে, যেমন হচ্ছে অ্যাবসেস ড্রেনেজ, এটা নিয়ে বলবো। তাহলে কমন অপারেশনের কথা যদি বলি, অ্যাপেন্ডিসেক্টমি, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি, তারপর হচ্ছে কোলিসিস্টেক্টমি, সার্কামসিশন এন্ড অ্যাবসেস ড্রেনেজ। এরকম একটা পিকচার যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাবডোমেনের ভিতরে, এবং এটা একটা ল্যাপারোস্কোপিক ভিউ। ল্যাপারোস্কোপিক ভিউ অ্যাবডোমেনের ভিতরে, যেখানে দেখা যাচ্ছে এখানে সিকাম, সাথে হচ্ছে একটা টিউবিউলার স্ট্রাকচার, যেটার একটা এন্ড হচ্ছে ব্লাইন্ড, আর একটা এন্ড সম্ভবত হচ্ছে সিকামের সাথে লাগানো, এবং এর সাথে একটা ওমেন্টাম লাগানো আছে বা মেজো অ্যাপেন্ডিক্স লাগানো আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা পারঅপারেটিভ পিকচার অফ অ্যাপেন্ডিক্স। এরকম ছবি না দিয়ে ওসপিতে অনেক সময় ছবি দেওয়া থাকতে পারে, এরকম ছবিও থাকে, কিন্তু ওসপিতে অনেক সময় ছবি থাকে হচ্ছে রিসেক্টেড স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্সের, রিসেক্টেড স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্সের। এবং সেই রিসেক্টেড স্পেসিমেনের সাথে অনেক সময় মেজো অ্যাপেন্ডিক্সটা অ্যাটাচড থাকে। এই হলুদ যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। টিউবুলার স্ট্রাকচার, এটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার বলা হয়। আইডেন্টিফিকেশনের মধ্যে একটা এন্ড হচ্ছে ব্লাইন্ড মানে বন্ধ, আর একটা এন্ড এখানে সুতাও লাগানো থাকতে পারে, মানে বাঁধা থাকতে পারে, অথবা অনেক সময় ক্লিপ লাগানো থাকতে পারে। আর এই অ্যাপেন্ডিক্সটা যদি আমরা একটু দেখি বা ডিসক্রাইব করি, তাহলে দেখতে পাই যে এখানকার ওয়ালটা অনেক শাইনি, একটু সোলেন, কিছুটা ইডিমাটাস, এবং এর উপর যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলো হচ্ছে এনগোর্সড, মোটা হয়ে আছে ভেসেলগুলো। তারপর হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্সের এখানে আমরা দেখতে পারি এখানে একটা অ্যাপেন্ডিকুলার আর্টারি দেখা যাচ্ছে। অ্যাপেন্ডিকুলার আর্টারি মেজো অ্যাপেন্ডিক্সের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা অ্যাপেন্ডিকুলার আর্টারি, এটা অনেকগুলো ব্রাঞ্চ দিচ্ছে ভিতরে। তাহলে এটা হচ্ছে একটা ইনফ্লামড অ্যাপেন্ডিক্সের পিকচার। ওকে, এরকম একটা ছবি দিয়েই আসলে ওসপি শুরু হয়। এখান থেকে আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। তাহলে ইনফ্লামড অ্যাপেন্ডিক্সের বা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের যে ফিচারগুলো, সেগুলো আমরা এখানে দেখলাম। অনেকগুলো ফিচার এগুলো আমরা বললাম, এগুলো পরীক্ষাতে জানতে চাই যে কি কি ফিচার দেখলে বোঝা যায় যে অ্যাপেন্ডিক্সটা হচ্ছে ইনফ্লামড। ওকে, পরের চলে যাই। সো
আমাদের এরপরে প্রশ্ন চলে আসবে হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি রিলেটেড, যে অ্যাপেন্ডিসেক্টমি এটা আমরা কখন করি এবং কিভাবে করি, কি ধরনের কমপ্লিকেশন হতে পারে। তাহলে এখানে আমরা অপারেশন রিলেটেড কথাগুলোই বেশি বলবো। অ্যাপেন্ডিসেক্টমির ইন্ডিকেশন আমরা খুব ভালো করে জানি যে আসলে অ্যাপেন্ডিসেক্টমি করা হয় একিউট অ্যাপেন্ডিসাইটিস। একিউট অ্যাপেন্ডিসাইটিস আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। অনেক ক্ষেত্রে বলাও হয় যে আসলে আনকমপ্লিকেটেড যদি হয় অ্যাপেন্ডিসাইটিস তাহলে সেটার ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ট্রাই করা যায়, কারণ অনেক পেশেন্টই ইমপ্রুভ করে যায় এবং একবার যদি অ্যাপেন্ডিসাইটিস ভালো হয়ে যায় সেক্ষেত্রে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনাটা এটা ভেরি করে বিভিন্ন স্টাডিতে আসলে বিভিন্ন রকম দেখা গেছে। তাহলে একবার যদি অ্যাপেন্ডিসাইটিস এটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হয়ে যায় তাহলে তার রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিসের সম্ভাবনা আছে, কিন্তু সেটা কম, সেটা 5% বা 10% বা 15% বা 20% এরকম হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে 70 to 80% to 90% পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্টেই পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে। সো কনজারভেটিভ ম্যানেজমেন্টও একটা অপশন, কিন্তু সার্জন আমরা যেহেতু তাহলে আমরা বলেই থাকি যে অ্যাপেন্ডিসাইটিস অ্যাকিউট কন্ডিশন, সো অপশন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে ইন্ডিকেশনের মধ্যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, দেন হচ্ছে যেহেতু বারবার যদি অ্যাটাক হয় তাহলে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস এটা আরেকটা অপশন। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস যখন হয়, যেমন হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস, অপশন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। এখানে কনজারভেটিভ ম্যানেজমেন্টের অপশন নাই। যদি অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয় সেক্ষেত্রেও হচ্ছে ট্রিটমেন্ট এক্সপ্লোরেটরি ল্যাবরেটমি ফলোড বাই ড্রেনেজ অফ অ্যাবসেস, দেন ইফ পসিবল অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তারপর হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, দেন হচ্ছে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। সাথে হচ্ছে যদি অ্যাপেন্ডিসাইটিসের সাথে লোকালাইজড পেরিটোনাইটিসের ফিচার থাকে অথবা জেনারেলাইজড পেরিটোনাইটিসের ফিচার থাকে তখন ধরে নিতে হবে এটা হচ্ছে বার্স্ট অ্যাপেন্ডিক্স or burst appendicitis. So ওখানে ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে এখানে আমরা দেখলাম যে কতগুলো ইন্ডিকেশনে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করে থাকি। একটা জায়গায় আমরা অ্যাপেন্ডিসেক্টমি করি না, এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন লাম্প ফর্মেশন হয়, অ্যাপেন্ডিকুলার লাম্প, তখন আমরা ডিরেক্টলি অ্যাপেন্ডিসেক্টমিতে যাই না। সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট প্রথমে ট্রাই করি, সেটা হচ্ছে অশনার শেরিন রেজিমেন। সেটা যদি ফেইল করে তখন হচ্ছে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করতে যাই। আর যদি কনজারভেটিভ অ্যাপ্রোচ সেটা সাকসেসফুল হয়, যদি পেশেন্ট ইমপ্রুভ করে, তখন ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি করা যেতে পারে। যেমন হচ্ছে 1.5 থেকে 3 মাস পরে যখন পেশেন্ট পুরোপুরি সুস্থ, তখন রিকারেন্ট অ্যাটাকটা প্রিভেন্ট করার জন্য ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি করা যেতে পারে। সো একটা জায়গায় আমরা অ্যাপেন্ডিসেক্টমি করব না, সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প। এখানে দেখানো ছিল যে আসলে কতগুলো ইনসিশন দিয়ে অ্যাপেন্ডিসেক্টমি করা যায়। অ্যাপেন্ডিসাইটিসের অন্যান্য ক্লিনিক্যাল ফিচার, প্রেজেন্টেশন এগুলো নিয়ে কথা বলছি না এখন, কারণ হচ্ছে এখানে অপারেটিভ প্রসিডিওর নিয়েই আমাদের কথাগুলো বেশি হবে। তো অপারেটিভ প্রসিডিওর নিয়ে যদি আমরা কথা বলি, পেশেন্টকে অপারেশন করা হয় সুপাইন পজিশনে, পেশেন্টকে টেবিলে রাখা হয়। অ্যানেস্থেসিয়া আনকমপ্লিকেটেড যদি হয় তাহলে অ্যানেস্থেসিয়া ইউজুয়ালি রিজিওনাল অ্যানেস্থেসিয়া, যেটা হচ্ছে এসএবি সাবআরাকনয়েড ব্লক অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া আমরা কমনলি বলে থাকি, সেটা দিয়ে আমরা করে থাকি যদি আনকমপ্লিকেটেড হয়, যেমন হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। আর যদি কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস হয়, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তারপর হচ্ছে বার্স্ট অ্যাপেন্ডিক্স, গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স, সেক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়াটা বেটার। কারণ হচ্ছে সেক্ষেত্রে সার্জিক্যাল টয়লেটিং এর প্রয়োজন হতে পারে, পেরিটোনিয়ামের অন্যান্য রিসেস যেগুলো আছে সেখানে টয়লেটিং করার প্রয়োজন হতে পারে, এই জন্য হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অ্যাপ্রোচ করাটা বেটার। বাট কমনলি আমরা
স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা সাবআরাকনয়েড ব্লক এটা দিয়ে করে থাকি। পেশেন্টের ইনসিশন আমরা আসলে ভেরি করে যে কোন ক্ষেত্রে কোন ইনসিশন দিব। সাধারণত 4টা ইনসিশন দিয়ে অ্যাপেন্ডিসেক্টমি করা হয়। এই 4টা ইনসিশন তার ক্ষেত্রে কোনটা দিব এটা ভেরি করবে। কমনলি যে ইনসিশনটা প্রিফার করা হয় সেটা হচ্ছে গ্রিডাইরন ইনসিশন। গ্রিডাইরন ইনসিশন সেটা আমরা একটু পরে বলছি। এখানে দেখানো আছে গ্রিডাইরন ইনসিশন, এটা হচ্ছে কমন। আবার গ্রিডাইরন ইনসিশনের অসুবিধা হচ্ছে গ্রিডাইরন ইনসিশনে একটা স্কার মার্ক হয় যেটা হচ্ছে এক্সপোজড এরিয়াতে থাকতে পারে। যেমন হচ্ছে পেশেন্ট যদি প্যান্ট পরে তাহলে প্যান্টের উপরের দিকেও সেটা এক্সপোজড হতে পারে। কিন্তু এটা প্রিভেন্ট করার জন্য এটাতে এক্সপোজারটা বেটার হয়। গ্রিডাইরন ইনসিশনে এক্সপোজারটা বেটার হয়, একেবারে অ্যাপেন্ডিক্সের বেসটা যেখানে আছে সেখানকে সেন্টার করে ইনসিশনটা তৈরি করা হয়। তো এটা বেটার। এটার আরেকটা সুবিধা হচ্ছে এটাকে একটু মডিফাই করা যায়, যেমন হচ্ছে রাদারফোর্ড মরিসন ইনসিশনে কনভার্ট করা যায়, যেখানে হচ্ছে মাসেল কাটিং ইনসিশন, ভিতরের মাসেল গুলোকে কাটা হয় ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ওই মাসেল গুলোকে কাটলে পরে এক্সপোজারটা আরো বেটার হয়। এই জন্য হচ্ছে এটার একটা সুবিধা আছে, যদি অ্যাপেন্ডিক্স নর্মাল পজিশনে না থাকে, অনেক সময় হচ্ছে উপরের দিকে থাকে, সাব হেপাটিক রিজিয়নে থাকে, তখন হচ্ছে গ্রিডাইরন ইনসিশনকে রাদারফোর্ড মরিসনে কনভার্ট করে অ্যাপেন্ডিসেক্টমিটা ইজিলি করা যায়। তো এই স্কারটা অ্যাভয়েড করার জন্য সাধারণত ফিমেল পেশেন্টদেরকে যে ইনসিশনটা প্রিফার করা হয় সেটা হচ্ছে লেন্স ইনসিশন। লেন্স হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল স্কিন ক্রিজ বরাবর ইউজুয়ালি দেওয়া হয়। এটাতে স্কারটা কম থাকে এবং দেখা যায় যে এটা এক্সপোজড এরিয়াতে থাকে না, ইনসিশনটা কভার্ড হয়ে যায় ইউজুয়ালি গার্মেন্টস এর নিচে। এই জন্য হচ্ছে লেন্স ইনসিশন। এটাতে অসুবিধা হচ্ছে এটাতে এক্সপোজারটা কম হয় এবং প্রয়োজন মতো এটাকে এক্সটেন্ড করা যায় না, এটা হচ্ছে অসুবিধা। এরপরে যে ইনসিশনটা তাহলে আমরা দেখলাম হচ্ছে গ্রিডাইরন ইনসিশন কমন, লেন্স ইনসিশন কমন, তারপর হচ্ছে রাদারফোর্ড মরিসন ইনসিশন, এটা মাঝে মাঝে প্রয়োজন হয়। অনেক সময় যখন লোকালাইজড পেরিটোনাইটিস থাকে, যেমন বার্স্ট বা গ্যাংগ্রিনাস অথবা একটু কমপ্লিকেটেড হতে পারে মনে করা হয়, তখন হচ্ছে রাইট লোয়ার প্যারামিডিয়ান মিডিয়ান ইনসিশনের মিডলাইন ইনসিশনের প্যারালালি ডান পাশে এবং আমব্লিকাসের নিচে, এটা হচ্ছে রাইট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশন, এটা দিয়েও অ্যাপ্রোচ করা যায়। আর যখন কমপ্লিকেটেড হয় সেক্ষেত্রে লোয়ার মিডলাইন ইনসিশন দিয়েও অ্যাপ্রোচ করে। তাহলে কমপ্লিকেটেড এর ক্ষেত্রে রাইট লোয়ার প্যারামিডিয়ান এবং লোয়ার মিডলাইন ইনসিশন এই দুইটা ইনসিশন দিয়ে অ্যাপ্রোচ করা হয়। এখানে খুব ভালো করে দেখানো আছে যে আসলে গ্রিডাইরন ইনসিশনটা কেমন। গ্রিডাইরন ইনসিশন এটা হচ্ছে মানে আগে যে জাহাজ তৈরি করতো, তো জাহাজ তৈরি করার জন্য নিচের দিকে একটা রড থাকতো যেটা হচ্ছে ক্রিস ক্রস ম্যানারে থাকে, এর উপর জাহাজটা তৈরি করতো। সো ওই ডিজাইনের কারণে এই ইনসিশনটাকে বলা হয় গ্রিডাইরন ইনসিশন, কারণ এখানে দেখা যাচ্ছে এটা স্পাইনো আম্বিলিকাল লাইন, অ্যান্টিসুপিরিয়র ইলিয়াক স্পাইন আর হচ্ছে আম্বিলিকাস, এই লাইনটার পারপেন্ডিকুলার মানে উলম্বভাবে একটা ইনসিশন তৈরি করতে হবে এবং সেটার সেন্টার হবে হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্টে মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 এর জাংশনে। এবং এটা উপরে কতটুকু হবে নিচে কতটুকু হবে এটা ডিপেন্ড করে, ইউজুয়ালি উপরে নিচে সমানই হয় কিন্তু প্রয়োজন মতো উপরে বা নিচে এক্সটেন্ড করা যায়। এটা হচ্ছে গ্রিডাইরন ইনসিশনের মানে ল্যান্ডমার্ক এবং ক্যারেক্টারিস্টিক্স। আর এখানে দেখতে পাচ্ছি এই ইনসিশনটা হচ্ছে লেন্স ইনসিশন। লেন্স ইনসিশনটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল স্কিন ক্রিজ রাইট সাইডে এবং মিড ক্লাভিকুলার লাইনকে সেন্টার করে এই ইনসিশনটা তৈরি করা হয়।
এটা হচ্ছে কসমেটিক্যালি বেটার, এটা হচ্ছে লেন্স ইনসেশন। এবার গ্রিড আয়রন ইনসেশনের দিকে আমরা আসি। গ্রিড আয়রন ইনসেশনে কি কি করা হয়? গ্রিড আয়রন ইনসেশনে প্রথমে স্কিনকে ইনসাইজ করা হয়, তারপর হচ্ছে দুইটা ফাসা থাকে, ফাসা স্কার্পা এন্ড ফাসা ক্যাম্পার। দুইটা ফাসা, এই দুইটার ফাসার মধ্যে একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ। সুপারফিশিয়ালটা হচ্ছে ক্যাম্পার, ফাসা ক্যাম্পার, আর ডিপটা হচ্ছে ফাসা স্কার্পা। এই দুইটা ফাসাকেও ইনসাইজ করা হয় অথবা স্প্লিট করা হয়, দুইটার যে কোনোটাই করা যেতে পারে। দেন আমরা সাদা যে লেয়ারটা পাই নিচে, সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক। এক্সটার্নাল অবলিক মাসেলটাকে এই ইনসিশন বরাবর হচ্ছে ইনসাইজ করা হয়, কাটা হয়। তাহলে স্কিন কাটলাম, ফাসা স্কার্পা ক্যাম্পার এই দুটোকে স্প্লিট করলাম অথবা ইনসাইজ করলাম, দেন হচ্ছে এক্সটার্নাল অবলিককে আমরা ইনসাইজ করলাম along the line of the incision. দেন আমরা লাল রঙের মাসেল ফাইবার পাবো। এই মাসেল ফাইবার গুলো হচ্ছে ইন্টারনাল অবলিক। ইন্টারনাল অবলিকটা হবে ডিরেকশন হবে মিডিয়ালি এন্ড আপওয়ার্ডস, মিডিয়ালি এন্ড আপওয়ার্ডস। আর এটা হচ্ছে ইন্টারনাল অবলিকের ডিরেকশন, মিডিয়ালি এন্ড আপওয়ার্ডস। এই মাসেলটাকে আমরা স্প্লিট করব, কাটবো না কিন্তু স্প্লিট করব। দেন আমরা আরেকটা মাসেল লেয়ার পাবো লাল রঙের, সেটা হচ্ছে ট্রান্সভার্সাল সাবডোমিনালিস। এর ফাইবারগুলো হচ্ছে ট্রান্সভার্সালি থাকবে, ট্রান্সভার্সালি এই মাসেলটাকেও আমরা স্প্লিট করব। দেন পাবো হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট ফাসা ট্রান্সভার্সালিস এন্ড প্যারাইটাল পেরিটোনিয়াম। এই লেয়ারটাকে আমরা দুইটা আর্টারি বা মসকুইটো ফোরসেপ দিয়ে ধরে দেন হচ্ছে ইনসাইজ করব, কাটবো। তাহলে দুইটা মাসেল লেয়ারকে স্প্লিট করতেছি, একটা মাসেল লেয়ারকে আমরা কাটছি, আর ভিতরের ফাসা ট্রান্সভার্সালিস এন্ড প্যারাইটাল পেরিটোনিয়াম এটাকে আমরা ইনসাইজ করছি। দেন হচ্ছে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকে যাব। পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ঢোকার পরে দেন নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্স খুঁজে পাবো কিভাবে। অ্যাপেন্ডিসেক্টমি করতে গিয়ে যদি অ্যাপেন্ডিক্সকেই খোঁজা হয় তাহলে অ্যাপেন্ডিক্স খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হয়। তো অ্যাপেন্ডিক্স এটা অ্যাটাচড থাকে হচ্ছে সিকামের সাথে, সিকামের সাথে থাকে টার্মিনাল আইলিয়াম অ্যাটাচড। তাহলে আমরা যদি সিকামটাকে আইডেন্টিফাই করে, সিকামটাকে লোকেট করে, সিকামটাকে বেইজ করে আমরা খুঁজতে যাই অ্যাপেন্ডিক্স, সেটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ। তাহলে সিকামটাকে আইডেন্টিফাই করা হয়, সিকামটাকে আইডেন্টিফাই করে সিকামের টিনিয়া যেগুলো আছে টিনিয়াগুলোকে ট্রেস করা হয়। টিনিয়াগুলো তিনটা টিনিয়া থাকে, টিনিয়াগুলো যেখানে হচ্ছে মিলিত হয়, কনভার্জ হয়, সেটাই হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেজ। ওই অ্যাপেন্ডিক্সের বেজ ধরে ধরে আমরা অ্যাপেন্ডিক্সের টিপও খুঁজে পাবো। যদি এটাতে না হয় তাহলে হচ্ছে অনেক সময় সিকামি আইডেন্টিফাই করা পসিবল হয় না, যখন হচ্ছে অ্যানাটমি একটু ডিস্টর্টেড থাকে, অ্যানাটমি একটু ডিফিকাল্ট হয়, তখন আইলিয়ামকে খুঁজে পেয়ে সিকামকে খুঁজে পাওয়া হয়, সিকামকে খুঁজে পেয়ে টিনিয়া গুলোকে লোকেট করা হয়, টিনিয়াগুলোকে লোকেট করার পরে ওগুলো ট্রেস করলে পরে দেখা যাবে যে তিনটা টিনিয়াই যেখানে মিলিত হচ্ছে সেখানে হচ্ছে অ্যাপেন্ডিক্সের পেজ, এভাবে খুঁজে পাওয়া হয়। অনেক সময় হচ্ছে মানে খুব সহজেই খুঁজে পাওয়া যায়, দেখা যায় যে পেরিটোনিয়াল ক্যাভিটি খুললে পরে অ্যাপেন্ডিক্সটা ভেসে আছে সামনে, তখন আমাদের সিকাম খোঁজার দরকার নেই, তখন আমরা অ্যাপেন্ডিক্সকেই সরাসরি ধরতে পারি এবং ধরে অ্যাপেন্ডিসেক্টমির নেক্সট স্টেপগুলোতে আগাতে পারি। দেন আমরা কি করি, অ্যাপেন্ডিক্স খুঁজে পাওয়ার পরে অ্যাপেন্ডিক্সের বেইজ এবং অ্যাপেক্সের দিকে দুইটা ব্যাককপ ফোরসেপ দিয়ে আমরা এই দুইটাকে হোল্ড করি। ব্যাককপ ফোরসেপ দিয়ে সাধারণত লুমিনাল স্ট্রাকচারগুলোকে হোল্ড করা হয়, কারণ এর মাথায় একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটার ভিতরে যদি হোল্ড করি আমরা অ্যাপেন্ডিক্সের লুমেনটাকে, তাহলে দেখা যাবে যে এই অ্যাপেন্ডিক্সের প্রাইমারিলি কোনো ইনজুরি হচ্ছে না। এটা হচ্ছে ব্যাককপ ফোরসেপের উদ্দেশ্য বা সুবিধা। দেন এখানে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপেন্ডিক্সের বেজকে বাঁধতে হবে এবং অ্যাপেন্ডিকুলার আর্টারিকে বাঁধতে হবে।
অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকবে হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্সের ভিতরে। অ্যাপেন্ডিক্স খুঁজে পাওয়ার পরে মেজো অ্যাপেন্ডিক্সটাকে আমরা আইডেন্টিফাই করি। মেজো অ্যাপেন্ডিক্সের মধ্যে আমরা একটা ছিদ্র তৈরি করি, হোল তৈরি করি, সেটা হচ্ছে বেজের কাছাকাছি। তাহলে বেজের কাছাকাছি যদি হোল তৈরি করি তাহলে এখানে আমরা অ্যাপেন্ডিকুলার আর্টারি এবং মেজো অ্যাপেন্ডিক্স এই দুইটা আর্টারি ফোর্সেপ দিয়ে ধরতে পারবো, ধরে মাঝখানে কেটে দিব। কেটে দিলে পরে তাহলে ভাস্কুলার সাপ্লাইটা বন্ধ হয়ে গেল। ভাস্কুলার সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সকে লাইগেট করা। তাহলে পরেই আমরা হচ্ছে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে একটা বার্স্টিং সুচার দিব। বার্স্টিং মানে হচ্ছে চারপাশে ঘুরায় ঘুরায় দেওয়া হয়। এই যে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স, মেজো অ্যাপেন্ডিক্সটাকে পুরোপুরি আলাদা করা হয়েছে। এখন হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেজের একটু উপরে আমরা একটা ফোর্সেপ দিয়ে, আর্টারি ফোর্সেপ দিয়ে ধরলাম, ধরে বেজের এখানে একটা বার্স্টিং মানে চারপাশে ঘুরায় একটা স্টিচ দিলাম, এবং এটাকে সাধারণত ট্রান্সফিক্স করা হয়, মানে অ্যাপেন্ডিক্সের ওয়ালের ভিতর দিয়ে নিডলটা পাস করা হয় যাতে এই যে সুচারটা দেওয়া হয় এটা ডিসপ্লেস হতে না পারে। দেন হচ্ছে লাইগেচার এবং হচ্ছে আর্টারি ফোর্সেপ এই দুটার মাঝখানে ব্লেড দিয়ে এটাকে ডিভাইড করা হয়, ব্লেড দিয়ে এটাকে ডিভাইড করা হয়। এটাই হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। কিন্তু এটা করলে পরে যেটা হয় দেখা যায় যে এখানে যে লুমেনটা, অ্যাপেন্ডিক্সের লুমেনটা, এটা বাইরের দিকে বের হয়ে থাকে। তো এখানে যেহেতু কিছু ইনফেক্টেড ম্যাটেরিয়াল ছিল অথবা হচ্ছে ইন্টেস্টাইনাল কন্টেন্টস থাকার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে এটা থেকে একটা ইনফেকশনের সোর্স হয়ে যায়। এই জন্য এই বেসটাকে আবার অ্যাপেন্ডিক্সের ভিতরে, অ্যাপেন্ডিক্সের সিকামের ভিতরে বারিড করা হয়, এবং এই বারিড করার জন্য একটা সুচার সিকামের উপর দেওয়া হয়, এবং সেই সুচারটা হচ্ছে এটা এটা অনেকটা জেড ম্যানারে দেওয়া হয়। এখান থেকে তুলে এখানে, দেন এখানে, এখানে এরকম জেড ম্যানারে তুললে পরে যেটা হয় এই সিকামের ওয়াল দিয়ে অ্যাপেন্ডিক্সের বেসটা কভার্ড হয়ে যায়। তাহলে ওই র সারফেস যেটা এটা ভিতরে ঢুকে যায় এবং এখান থেকে আর সেকেন্ডারি ইনফেকশনের কোনো সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমির ভিউ। আমরা এখন জানি যে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে সব ধরনের অপারেশন করারই চেষ্টা করা হচ্ছে। তো ওপেন অ্যাপেন্ডিসেক্টমির প্রচলনটা আগে অনেক বেশি ছিল, এখন ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমির প্রচলনটা চলে আসছে। তো এটাও আমাদেরকে জানতে হবে। এখানে অ্যাপ্রোচ করা হয় হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি এবং বিভিন্ন ফোর্সেপ দিয়ে করা হয়। এখানে ফোর্সেপ দিয়ে অ্যাপেন্ডিক্সের টিপের কাছাকাছি ধরে এটাকে এলিভেট করা হলো। দেন হচ্ছে অ্যাপেন্ডিক্সের মেজো অ্যাপেন্ডিক্সটাকে ডিভাইড করা হচ্ছে এখানে উইথ অ্যাপেন্ডিকুলার আর্টারি। অনেকে এখানে ক্লিপও ব্যবহার করে, অনেকে এখানে ডায়াথার্মি অথবা লিগাশিওর দিয়ে এটাকে কোয়াগুলেট করে দেয়। দেন হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেইজে একটা সুচার এবং ডিস্টালি, একটু ডিস্টালি আরেকটা সুচার, ফার্স্টিং সুচার দেওয়া হয় এবং মাঝখানে ডিভাইড করা হয়। এটাই হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। এখানেও তাই দেখানো হচ্ছে, মেজো অ্যাপেন্ডিক্স ডিভাইড করা হচ্ছে, অ্যাপেন্ডিকুলার আর্টারিকে সিকিউর করা হচ্ছে, কাটা হচ্ছে। দেন হচ্ছে এখানে একটা বার্স্টিং সুচার বেইজের চারপাশে দেওয়া হচ্ছে, দুইটা সুচার দিয়েছে এখানে এবং অ্যাপেন্ডিক্সকে ডিভাইড করা হয়েছে। সেই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে এখানে, যেখানে একটা ক্লিপ লাগানো আছে। ওকে, তাহলে এটা গেল অ্যাপেন্ডিসেক্টমি। দেন আমরা যে ওয়ালগুলোকে, মাসেলের ওয়াল, তারপর হচ্ছে পেরিটোনিয়াম, তারপর হচ্ছে এক্সটার্নাল অবলিক, এগুলোকে কাটছিলাম, সেগুলোকে আবার লেয়ার বাই লেয়ার ক্লোজ করতে হবে। এখানে সুচার ম্যাটেরিয়ালের কথা যদি একটু বলি, ভিতরের লেয়ারগুলো ক্লোজ করার ক্ষেত্রে সাধারণত অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, এবং সেই অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ভিক্টিল, যেটা হচ্ছে পলিগ্লাটিন, এবং এটা অ্যাবজর্বেবল। তাহলে পেরিটোনিয়ামকে প্রথমে ভিক্টিল দিয়ে ক্লোজ করা হয়, সাধারণত 3-0 ভিক্টিল প্রিফারেবল। দেন হচ্ছে দুইটা লেয়ারকে আমরা স্প্লিট করেছিলাম, যেমন হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, দেন হচ্ছে ইন্টারনাল অবলিক। এই দুইটা মাসেল লেয়ারকে ক্লোজ করার দরকার নেই, কারণ হচ্ছে দুইটাকে আমরা কাটি নাই, স্প্লিট করছিলাম। দেন হচ্ছে এক্সটার্নাল অবলিক, এটাকে যেহেতু আমরা ডিভাইড করছিলাম, কাটছিলাম, ইনসাইজ করছিলাম, সেহেতু এটাকে আমাদের ক্লোজ করতে হবে এবং
সেই অ্যাবজর্বেবল সুচার দিয়ে সাধারণত 10 বা 20 পিক্টিল দিয়ে এটাকে ক্লোজ করা হয়। দেন হচ্ছে স্কিনে সাধারণত নন অ্যাবজর্বেবল ব্যবহার করা হয় এবং স্কিনে ইন্টারাপ্টেড সুচার ব্যবহার করা হয়। ইন্টারাপ্টেড 3-4টা আলাদা সুচার মানে স্টিচ দিয়ে ক্লোজ করা হয় এবং এখানে পলিপ্রোপাইলিন এই সুচার ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়। 2030 এই সুচার ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়। 20 বা 30 প্রোলিন। ওকে, তাহলে অ্যাপেন্ডিসেক্টমি করার সময় অথবা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি পরে পেশেন্টে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেই কমপ্লিকেশন গুলো কি কি? অ্যাপেন্ডিসেক্টমি করার সময় প্রত্যেকটা অপারেশনেই দেখা যায় যে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। স্কিন ইনসাইজ করার পরেই নিচে সাবকিউটেনিয়াস ফ্যাটের মধ্যে ছোট ছোট ভেসেল থাকে, ওখান থেকে ব্লিডিং এর সম্ভাবনা থাকে। দেন হচ্ছে পেরিটোনিয়াম যখন আমরা ধরি, পেরিটোনিয়াম ধরার সময় অনেক সময় হচ্ছে পেরিটোনিয়ামের সাথে আন্ডারলাইং আইলিয়াম অথবা হচ্ছে সিকাম, অনেক সময় ফ্লোটিং সিকাম যদি থাকে তাহলে ওটাকেও ধরে ফেলা হয়। তখন পেরিটোনিয়াম কাটার সময় দেখা যায় যে বাউল ইনজুরির সম্ভাবনা থাকে। তাহলে ব্লিডিং একটা কমপ্লিকেশন, তারপর হচ্ছে বাউল ইনজুরি আরেকটা কমপ্লিকেশন। দেন হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে ঢোকার পরে তখন অ্যাপেন্ডিক্স খুঁজে পাওয়ার সময়ও অন্যান্য সাইটে বাউল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা একটা পসিবিলিটি। দেন হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে। অ্যাপেন্ডিকুলার আর্টারি যে আমরা বাঁধছিলাম সেই অ্যাপেন্ডিকুলার আর্টারিটা যদি প্রপারলি সিকিউর করা না হয় তাহলে হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে অনেক বেশি ব্লিডিং হতে পারে। এটা রিঅ্যাকশনারি ব্লিডিং হতে পারে, সাধারণত পোস্ট অপারেটিভ পিরিয়ডে ওই জায়গাতে ব্লিডিং হতে পারে। তাহলে অ্যাপেন্ডিকুলার আর্টারি থেকে ব্লিডিং হতে পারে, এটার একটা কমপ্লিকেশন। অনেক সময় হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই অ্যাপেন্ডিক্সের বেস যেটা বাঁধলাম সেটা ছুটে যেতে পারে, খুলে যেতে পারে, তখন হচ্ছে পেরিটোনাইটিস হতে পারে এবং সেটা সাধারণত ফিক্যাল পেরিটোনাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং পরবর্তীতে হচ্ছে এটা যেহেতু একটা ক্লিন সার্জারি ছিল, কিন্তু ক্লিন সার্জারি থেকেও কিন্তু অ্যাপেন্ডিক্সের বেস থেকে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু এটা হচ্ছে ক্লিন কন্টামিনেটেড একটা সার্জারি। তো এখানেও ইনফেকশনের সম্ভাবনা থাকে এবং সার্জিক্যাল সাইট ইনফেকশনের সম্ভাবনা থাকে। তাহলে এই কমপ্লিকেশন গুলো হতে পারে। তাহলে প্রথমত হচ্ছে ব্লিডিং, দেন হচ্ছে বাউল ইনজুরি, দেন হচ্ছে reactionary bleeding due to slippage of ligature of the appendicular artery, then হচ্ছে slippage of ligature of the base of the appendix and followed by peritonitis, fecal peritonitis, then হচ্ছে surgical site infection। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। তাহলে পরবর্তীতে আমরা কিভাবে ফলো আপ করি এবং কি কি কমপ্লিকেশন এখানে হতে পারে? অ্যাবডোমিনাল বিভিন্ন রিসেস গুলোতে ইনফেকশনের সম্ভাবনা থাকে এবং সেখান থেকে অ্যাবসেস ফরমেশনের সম্ভাবনা থাকে। ওন্ডেও হচ্ছে অ্যাবসেস বা সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে। তাহলে ওন্ড এবং হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে পাস ফরমেশন হতে পারে, এটা হচ্ছে অ্যাবসেস। দেন পেলভিক অ্যাবসেস হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আমরা সাধারণত রেকটাল এক্সামিনেশন করে বুঝতে পারি। দেন হচ্ছে যে কোনো অপারেশনের পরে দেখা যায় যে লাংসে নিউমোনাইটিস হতে পারে, অনেক সময় কোলাপস হয়, অনেক সময় হচ্ছে এটিলেকটেসিস হয়, অনেক সময় হচ্ছে লাং অ্যাবসেসও হতে পারে। তারপর হচ্ছে যে কোনো অপারেশনের পরে এবং লোয়ার অ্যাবডোমিনাল সার্জারি যদি হয়, পেলভিক সার্জারি, সেক্ষেত্রে হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে এবং সেক্ষেত্রে লেগ এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারবো। আবার অনেক সময় হচ্ছে জন্ডিস ডেভেলপ করতে পারে এই ধরনের পেশেন্টের। তার কারণ হচ্ছে এখান থেকে পাস গুলো হচ্ছে পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে গিয়ে সেখানে হচ্ছে অ্যাবসেস তৈরি করতে পারে
এবং সেই অ্যাবসেস থেকে হচ্ছে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে। তাহলে আমাদেরকে লিভার এবং এক্সামিন করতে হবে হচ্ছে আই এক্সামিনেশন করতে হবে। দেন অনেক সময় ক্যাথেটার যদি ব্যবহার করা হয় তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ইউরিন এক্সামিনেশন করতে হবে। দেন হচ্ছে সাবক্লিনিক অ্যাবসেস আর একটা কমন, কারণ হচ্ছে এখানে একটা রিসেস থাকে সাবক্লিনিক রিসেস, ওখানে যদি কোনো কালেকশন থাকে সেটা থেকে অ্যাবসেস হবে। তাহলে এটা আমরা দেখলাম যে কি কি কমপ্লিকেশন। তাহলে ওন্ডি ইনফেকশন, ইন্টারপেরিটোনিয়াল বিভিন্ন ক্যাভিটি যেমন হচ্ছে পেলভিস এবং সাবক্লিনিক রিসেস, এখানে ইনফেকশন হতে পারে, অ্যাবসেস ফর্মেশন করতে পারে। দেন হচ্ছে পেশেন্টের পোস্টঅপারেটিভলি জন্ডিস ডেভেলপ করতে পারে ডিউ টু অ্যাবসেস ইন দ্য লিভার। দেন হচ্ছে ডিপ ভেইন থ্রোম্বোসিস হতে পারে, লাংসে হচ্ছে এটিলেকটেসিস হতে পারে, কোলাপস হতে পারে লাংস। দেন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এই কমপ্লিকেশন গুলো আমরা এখানে দেখব। দেন আরেকটা কমন অপারেশন, তাহলে এটা গেল আমাদের অ্যাপেন্ডিসেক্টমি রিলেটেড কথাবার্তা। অ্যাপেন্ডিসেক্টমি রিলেটেড আরো যে ক্লিনিক্যাল কথাবার্তা এগুলো হয়তো বা পরবর্তীতে যখন অ্যাপেন্ডিক্সের স্পেসিফিক্যালি অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসবে বা অ্যাপেন্ডিসাইটিসের যে কোশ্চেন সেটা আসবে, তখন হয়তো আমরা সেই ব্যাপারগুলো আলাপ করবো। এখানে শুধু অপারেটিভ প্রসিডিউর গুলো এবং তার কমপ্লিকেশন গুলো আলাপ করা হবে। ওকে, দেন আমাদের আরেকটা কমন এক্স-রে থাকে পরীক্ষাতে, কমন একটা টপিক থাকে, সিনারিও দিয়েও থাকতে পারে। সেই সিনারিও এবং এক্স-রে রিলেটেড কথা, যেমন হচ্ছে একটা পেশেন্ট আসলো ইমার্জেন্সিতে, সেটা হচ্ছে শক নিয়ে, ফিচার্স অফ শক নিয়ে। পেশেন্টের ফেসটা হচ্ছে হিপোক্রেটিক ফেস, এক্সামিনেশন করলে আমরা দেখতে পেলাম ফিচার্স অফ শক, যেমন হচ্ছে পেশেন্টের রেপিড 3D পালস, কোল্ড পেরিফেরি, লো ব্লাড প্রেশার, পেশেন্ট রেস্টলেস, সোয়েটিং হচ্ছে, এরকম পেশেন্ট থাকতে পারে। অ্যাবডোমেন এক্সামিনেশন করে আমরা দেখলাম যে অ্যাবডোমেনটা হচ্ছে রিজিড এবং টেন্ডার, বোর্ড লাইক রিজিড এবং টেন্ডার। এরকম একটা পেশেন্ট পেলে পরে, এবং সেই পেশেন্ট যদি অনেক সময় এক্সরে করে আসে, সেই এক্সরেটা যদি এখানে দেওয়া হয়, এখানে দেখা যাচ্ছে এক্সরে, এটা হচ্ছে চেস্ট এক্সরে, এটা অ্যাবডোমেন এবং চেস্ট দুইটারই এক্সরে। এরকম একটা এক্সরে যদি আমরা দেখি, তাহলে এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি লাংসের শ্যাডো নরমাল, বোনসের শ্যাডো নরমাল, কিন্তু দুই পাশের ডায়াফ্রামের নিচেই, দুই পাশের ডায়াফ্রামের নিচেই যে ডায়াফ্রামটা হচ্ছে এই যে সাদা রঙের একটা দাগ, এবং তার নিচে ক্রিসেন্টিক অর্ধচন্দ্রাকৃতির এবং হচ্ছে উল্টা চাঁদ, রিভার্স উল্টা চাঁদ, হ্যাঁ, কনকেভিটিটা নিচের দিকে, কনভেক্সিটিটা উপরের দিকে, এই জায়গাটাতে ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো পাচ্ছি বোথ ডোম অফ ডায়াফ্রামের নিচে, বোথ ডোম অফ ডায়াফ্রামের নিচে। এটা বাঁকা, এই জন্য হচ্ছে এখানে কোনো এয়ার ফ্লুইড লেভেল নাই। এখানেও বাঁকা, নিচের দিকে কনকেভিটি আছে, এখানেও কোনো এয়ার ফ্লুইড লেভেল নাই। কিন্তু সাধারণত ডান দিকে যেটা থাকে এটা ক্রিসেন্টিক হয়, কারণ নিচের দিকে লিভারের আপার সার্ফেসটা হচ্ছে কনভেক্স আপওয়ার্ডস, আবার ডায়াফ্রাম এটাও কনভেক্স আপওয়ার্ডস। তাহলে মাঝখানে যে গ্যাস শ্যাডোটা হবে সেই গ্যাস শ্যাডোটা হবে উপরের দিকে কনভেক্স, নিচের দিকে হচ্ছে কনকেভ। সো এটা হচ্ছে ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো। লেফটে সাধারণত দেখা যায় যে এখানে ফান্ডিক গ্যাস থাকে, ফান্ডিক গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফান্ডিক গ্যাস। এই ফান্ডিক গ্যাসটা হচ্ছে নিচের দিকে একটা এয়ার ফ্লুইড লেভেল থাকবে, স্টোমাকে যেহেতু এয়ার এবং হচ্ছে ফুড ম্যাটেরিয়াল বা ফ্লুইড দুইটাই থাকতেছে, তাহলে নিচের দিকে এয়ার ফ্লুইড লেভেল আমরা পাচ্ছি। কিন্তু এর উপরেও কিন্তু একটা ক্রিসেন্টিক গ্যাসের আছে, যেটা হচ্ছে ডায়াফ্রাম এবং হচ্ছে স্টোমাকের ফান্ডাসের কার্ভেচারের মাঝামাঝি, এখানে একটা গ্যাসের, সেটা হচ্ছে ক্রিসেন্টিক। আবার ডান পাশেও একটা ক্রিসেন্টিক গ্যাসের আছে। তাহলে এখানে ফান্ডিক গ্যাস এবং ফ্রি গ্যাস দুইটাই আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে ফান্ডিক গ্যাসের নিচে হবে হচ্ছে একটা এয়ার ফ্লুইড লেভেল, আর ফ্রি গ্যাস এটা হবে ক্রিসেন্টিক শেপের। তাহলে এটাকে আমরা বলতেছি রেডিওলজিক্যালি নিউমোপেরিটোনিয়াম। রেডিওলজিক্যালি এটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম। নিউমোপেরিটোনিয়াম মিন্স পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে বাতাস থাকার কথা না, এখানে বাতাস ঢুকে গেছে, সো এটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম। নিউমোপেরিটোনিয়াম এখন কিভাবে হতে পারে প্যাথোলজিক্যালি?
দেখা যায় যে পেরিটোনিয়াল ক্যাভিটি কিন্তু ক্লোজড মেল পেশেন্টের ক্ষেত্রে, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে এটা আবার ওপেন। কারণ হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া দিয়ে, যেমন হচ্ছে ভ্যাজাইনা, দেন হচ্ছে ইউটেরাস, দেন ইউটেরাসের দুই পাশে ভিতরের দিকে থাকে ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফ্যালোপিয়ান টিউবটা ওপেন থাকে, তাহলে ভ্যাজাইনা, ইউটেরাইন ক্যাভিটি এন্ড ফ্যালোপিয়ান টিউব, এটা দিয়ে কিন্তু সে এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করতে পারে। কিন্তু নরমালি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে কোনো বাতাস ঢুকে না, কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশনে সেখানে বাতাস ঢুকতে পারে বা গ্যাস ফর্ম হতে পারে। তাহলে কি কি কন্ডিশনে এই নিউমোপেরিটোনিয়ামটা হতে পারে? যেমন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পারফোরেশন, মানে জিআইটির কোনো জায়গায় যদি পারফোরেশন হয়, যেটাকে আমরা বলতেছি গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। সেটা কমনলি কোথায় কোথায় হচ্ছে? কমনলি হয় হচ্ছে স্টোমাকের লেচার কার্ভেচারে, মানে ডিউডেনাল আলসার পারফোরেশন, স্টোমাকের লেচার কার্ভেচারে এবং ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম সেখানে হচ্ছে। তাহলে স্টোমাকের লেচার কার্ভেচার এবং ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এখানে হতে পারে ডিউডেনাল আলসার, মানে পেপটিক আলসার পারফোরেশন। দেন হতে পারে বার্স্ট অ্যাপেন্ডিক্স, মানে পারফোরেটেড অ্যাপেন্ডিক্স, সেটা থেকে হতে পারে। দেন হতে পারে হচ্ছে ডাইভার্টিক পুলাম, ডাইভার্টিক পুলাম হয় হচ্ছে ইউজুয়ালি লার্জ বাওয়েলে, সেটা পারফোরেশন হয়ে হতে পারে। আবার হতে পারে হচ্ছে টার্মিনাল আইলিয়ামে, টার্মিনাল আইলিয়ামে তিনটা প্যাথোলজি থেকে কমনলি পারফোরেশন হয়, সেগুলো হচ্ছে টাইফয়েড আলসার পারফোরেশন, টাইফয়েড আলসার পারফোরেশন, দেন হচ্ছে টিউবারকুলার আলসার পারফোরেশন, দেন হচ্ছে ক্রনস ডিজিজ। তাহলে ক্রনস, টাইফয়েড এবং টিউবারকুলার, এই তিনটা প্যাথোলজি থেকে টার্মিনাল আইলিয়ামে কিন্তু পারফোরেশন হতে পারে। তাহলে আমরা দেখি যে স্টোমাকে হতে পারে পেপটিক আলসার ডিজিজ থেকে লেচার কার্ভেচারে, ডিউডেনামে হতে পারে ফার্স্ট পার্টে পেপটিক আলসার ডিজিজ থেকে পারফোরেশন, দেন হচ্ছে টার্মিনাল আইলিয়ামে হতে পারে, এখানে হয় হচ্ছে কমনলি টাইফয়েড, টিউবারকুলার আর হচ্ছে ক্রনস ডিজিজ। দেন হচ্ছে অ্যাপেন্ডিক্স পারফোরেটেড হতে পারে, অ্যাপেন্ডিক্স পারফোরেটেড হয় হচ্ছে বার্স্ট অ্যাপেন্ডিক্স যদি হয়, অথবা পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, সেক্ষেত্রে হতে পারে। দেন লার্জ বায়োলে হচ্ছে ডাইভার্টিকুলাইটিস থেকে হয়, অনেক সময় হচ্ছে ম্যালিগন্যান্ট একটা ডিজিজ, সেটাও পারফোরেটেড হতে পারে। আবার হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, সেটাও কিন্তু পারফোরেটেড হতে পারে। অনেক সময় হচ্ছে ট্রান্সমিউরাল ট্রান্সলোকেশন হয়, যেমন হচ্ছে প্যানক্রিয়েটাইটিস, তারপর হচ্ছে ইসকেমিক বাওয়েল, তারপর হচ্ছে প্রাইমারি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এই জায়গাগুলো থেকে ব্যাকটেরিয়া, গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া যদি হয়, তাহলে সেগুলো দিয়ে যদি পেরিটোনাইটিস হয়, তাহলে কিন্তু পেরিটোনাল ক্যাভিটির মধ্যে গ্যাস ফর্মেশন হতে পারে। প্যানক্রিয়েটাইটিস থেকেও হতে পারে, ইসকেমিক বাওয়েল থেকেও হতে পারে। ইসকেমিক বাওয়েল দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয়, দেন হচ্ছে পেরিটোনাইটিস হয়। অনেক সময় হচ্ছে এক্সোজেনাস কন্টামিনেশন, যেমন হচ্ছে ড্রেন টিউব দিয়ে বাতাস ঢুকতে পারে। দেন হচ্ছে আমরা একটা সার্জারি করলাম, যেমন ওপেন সার্জারি, ল্যাপারোটমি করলাম অথবা ল্যাপারোস্কোপি করলাম, সেখানেও কিন্তু পোস্ট অপারেটিভলি পেটের মধ্যে বাতাস থাকবে। দেন হচ্ছে যদি ট্রমা হয়, পেনিট্রেটিং ট্রমা, পেনিট্রেটিং ট্রমাতে অ্যাবডোমিনাল ওয়াল ছিদ্র হয়ে যাচ্ছে, সো বাইরে থেকে বাতাস পেরিটোনাল ক্যাভিটির মধ্যে ঢুকতে পারে। দেন হচ্ছে পেরিটোনাল ডায়ালাইসিস, ডায়ালাইসিসের সময় হচ্ছে পেরিটোনাল ক্যাভিটির মধ্যে বাইরে থেকে ফ্লুইড দিয়ে ডায়ালাইসিস করা হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই ফ্লুইডের সাথে বাতাস পেরিটোনাল ক্যাভিটির মধ্যে ঢুকতে পারে। আমরা আগেই বলছিলাম যে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এটা হচ্ছে ওপেন, পেরিটোনাল ক্যাভিটির সাথে কমিউনিকেটেড, সো এখানেও যদি ইনফেকশন হয়, তাহলে কিন্তু পিআইডি হতে পারে এবং পিআইডি থেকে এখানে গ্যাস ফর্ম করতে পারে। দেন হচ্ছে হেমাটোজেনাস স্টেট, অনেক সময় হচ্ছে ব্লাড দিয়ে পেরিটোনাইটিস হতে পারে এবং সেটা সেপ্টিসেমিয়া হয়ে পেরিটোনাল ক্যাভিটির মধ্যে বাতাস তৈরি হতে পারে, গ্যাস ফর্ম করতে পারে। এই সমস্ত কারণে কিন্তু পেরিটোনাল ক্যাভিটির মধ্যে বাতাস আসতে পারে বা এয়ার আসতে পারে, যেটা দিয়ে নিউমোপেরিটোনিয়াম ক্রিয়েট হতে পারে। তাহলে নিউমোপেরিটোনিয়ামের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এগুলো অনেকগুলো আসবে। তো ক্লিনিক্যাল ফিচার যদি আমরা চিন্তা করি যে আসলে পেরিটোনাইটিস যখন থাকে, তাহলে ক্লিনিক্যাল ফিচার গুলো কিরকম হয়, এর আগে একটু আলাপ করে নেব যে প্যাথোলজিটা কিরকম হয়। যখন হচ্ছে ডিউডেনাল আলসার পারফোরেশন হলো বা পেপটিক আলসার ডিজিজ পারফোরেটেড হলো, তখন কি হবে? তখন হচ্ছে স্টোমাক এবং ডিউডেনামের যে কন্টেন্টস গুলো, সেগুলো কিন্তু পেরিটোনাল ক্যাভিটির মধ্যে চলে আসবে।
এবং সেখানে আছে গ্যাস্ট্রিক জুস, ফুড ম্যাটেরিয়াল, দেন হচ্ছে বাইল, দেন হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, স্মল ইন্টেস্টাইনাল কন্টেন্টস। এগুলো সবগুলো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যাচ্ছে এবং পেরিটোনিয়াল ক্যাভিটি এখানে প্রচন্ড ভাবে ইরিটেটেড হয়, কেমিক্যাল পেরিটোনাইটিস হয়। তাহলে প্রথমেই হয় হচ্ছে কেমিক্যাল পেরিটোনাইটিস, দেন হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি যখন ইরিটেটেড হয় তখন কিন্তু প্যারাইটাল পেরিটোনিয়াম এবং ভিসারাল পেরিটোনিয়াম এগুলো অনেক বেশি ফ্লুইড সিক্রেশন করে এই পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে এই কন্টেন্টস গুলোকে ডাইলিউট করার জন্য। তখন হচ্ছে স্টেজ অফ ডাইলিউশন হয়। প্রথমে হয় হচ্ছে স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, দেন হচ্ছে স্টেজ অফ ডাইলিউশন। কেমিক্যাল পেরিটোনাইটিস এর সময় সিভিয়ার পেইন থাকে, দেন যখন ডাইলিউটেড হয়ে যায় জুস গুলো, কেমিক্যাল সাবস্টেন্স গুলো, তখন হচ্ছে পেইন কিছুটা কমে, কিন্তু তখন আবার শক অ্যাপিয়ার করতে শুরু করে। কারণ হচ্ছে ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড চলে যাচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, তখন শক অ্যাপিয়ার করতে শুরু করে। দেন হচ্ছে ব্যাকটেরিয়া গুলো ট্রান্সলোকেটেড হয়। ব্যাকটেরিয়া গুলো হচ্ছে সাধারণত লার্জ বাউলে থাকে, তো লার্জ বাউল থেকে সেগুলো মাইগ্রেট করে করে স্মল বাউল, দেন হচ্ছে পারফোরেটেড রিজিয়ন দিয়ে চলে আসে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে। দেন পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে করে হচ্ছে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে তিন ধরনের পেরিটোনাইটিস হয়, সব তিন ধরনের ফিচার হয়, যেমন হচ্ছে প্রথমে কেমিক্যাল পেরিটোনাইটিস, দেন হচ্ছে স্টেজ অফ ডাইলিউশন, দেন হচ্ছে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এবং ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস যখন হয় তখন এটা খুব সিভিয়ার এবং সেখানে সেপটিক শক থাকে, ফিভার থাকে পেশেন্টের, এবং সেই কন্ডিশনটা খুবই ডেভাস্টেটিং। তাহলে আমরা প্রথম থেকে যদি চিন্তা করি তাহলে অ্যাবডোমিনাল পেইন তো হবেই পেরিটোনাইটিসের জন্য, সেটা খারাপ হবে আরো যখন পেশেন্ট মুভ করবে। এই জন্য পেশেন্ট স্টিল লাইং অন দ্য বেড, পেশেন্ট বেডের মধ্যে শুয়েই থাকতে বেশি কমফোর্ট ফিল করে। তারপর হচ্ছে কাশি দিলে পরে এবং জোরে শ্বাস নিলে পরে এই পেইনটা আরো বাড়ে। তাহলে অ্যাবডোমিনাল পেইন হবে যেটা মুভমেন্ট করলে পরে বাড়বে, কাশি দিলে পরে বাড়বে এবং জোরে শ্বাস নিলে পরে বাড়বে। দেন হচ্ছে কনস্টিটিউশনাল ফিচার, যেমন অ্যানোরেক্সিয়া তো থাকবেই, দেন হচ্ছে ম্যালেজ থাকবে, দেন ফিভার থাকবে, ফিভারটা আসে শেষের দিকে যখন ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়, দেন হচ্ছে লেসিটিউড হয়। জিআই আপসেট যেমন নশিয়া উইথ ভমিটিং। যেমন পেরিটোনাইটিসের ফলে কি হচ্ছে, পেরিটোনাইটিসের ফলে হচ্ছে ভিসারাল এবং প্যারাইটাল পেরিটোনিয়াম দুইটাই হচ্ছে ইনফ্লামড হচ্ছে। তো ভিসারাল পেরিটোনিয়াম যেটা হচ্ছে ইন্টেস্টাইনের গায়ে লাগানো থাকে, সেটা যখন ইনফ্লামড হয় তখন হচ্ছে ইন্টেস্টাইন গুলো প্যারালাইটিক আইলিয়াস স্টেজে চলে যায়। ইন্টেস্টাইন গুলো নরমালি পেরিস্টালসিস আর করে না, তখন ইন্টেস্টাইনের যে কন্টেন্টস যেগুলো আছে সেগুলো পাস করতে না পারার ফলে সেক্রেশন গুলো কিন্তু কন্টিনিউ করতেছে, স্টোমাকের অ্যাসিড সেক্রেশন, প্যানক্রিয়াটিক জুসের সেক্রেশন, বাইল সেক্রেশন, সেগুলো আলটিমেটলি হচ্ছে রিট্রোগ্রেড ম্যানারে স্টোমাকের মধ্যে জমা হচ্ছে, আলটিমেটলি ভমিটিং হয়ে বের হচ্ছে। পাইরেক্সিয়া, এটা আমরা বললাম যে পাইরেক্সিয়া আসে শেষে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের ক্ষেত্রে। দেন হচ্ছে রেইজড পালস রেট, এটার কারণ হচ্ছে শক, হাইপোভলিমিয়া, শক, এটার কারণে হচ্ছে রেইজড পালস রেট। তাহলে এখানে আমরা শকের ফিচার গুলো পাবো। শক কেন হচ্ছে, শক কয়েকটা কারণে হয়। একটা হচ্ছে হাইপোভলিমিয়া, মেইন কোজ হাইপোভলিমিয়া। কি জন্য হাইপোভলিমিয়া হচ্ছে, কারণ হচ্ছে পেশেন্ট ভমিট করতেছে, ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো বাইরে বের হয়ে যাচ্ছে, ফ্লুইড লস হচ্ছে এভাবে, এই জন্য শক হয়, হাইপোভলিমিয়া হয়ে শক হয়। তাহলে ভমিটিং একটা কজ। তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া হচ্ছে পেশেন্টকে খেতে দেওয়া যাচ্ছে না, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, তাহলে ল্যাক অফ ইনটেক, ল্যাক অফ ওরাল ইনটেক। তাহলে ভমিটিং হচ্ছে, ল্যাক অফ ওরাল ইনটেক হচ্ছে, দুইটা হচ্ছে, দুইভাবে হাইপোভলিমিয়া ডেভেলপ করতেছে। দেন হচ্ছে ইন্টেস্টাইন থেকে কোনো ফ্লুইড অ্যাবজর্পশন হচ্ছে না প্যারালাইটিক আইলিয়াসের জন্য, তাহলে ইন্টেস্টাইনের মধ্যে জমা হচ্ছে ফ্লুইড গুলো। দেন হচ্ছে থার্ড স্পেসিং। থার্ড স্পেসিং মিন্স হচ্ছে ইন্টেস্টাইন থেকে চলে যাচ্ছে হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে আবার রিঅ্যাকশনারি সিক্রেশন হচ্ছে ফ্লুইড পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, এখানেও হচ্ছে থার্ড স্পেসিং হচ্ছে। তাহলে থার্ড স্পেসিং হচ্ছে, ল্যাক অফ ইনটেক হচ্ছে, ভমিটিং হচ্ছে, ল্যাক অফ অ্যাবজর্পশন হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু হাইপোভলিমিয়া হচ্ছে, আলটিমেটলি হচ্ছে হাইপোভলিমিক শক ডেভেলপ করছে। তাহলে হাইপোভলিমিক শক একটা
কারণ। আরেকটা শক সেটা হচ্ছে ভেসোভেজাল শক। যেহেতু পেইন হচ্ছে সিভিয়ার পেইনের কারণে ভ্যাগাল স্টিমুলেশন হচ্ছে এবং সেটা থেকে আলটিমেটলি হচ্ছে পেশেন্টের পালস রেট বেড়ে যাচ্ছে, দেন হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এখান থেকে হচ্ছে ভেসোভেজাল শক ডেভেলপ করতেছে। আরেকটা শক সেটা হচ্ছে সেপটিক শক, একবারে লেট স্টেজে হয়, যেটা আমরা আলাপ করেছিলাম যে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস যখন হয় তখন কিন্তু সেপটিক শক হতে পারে একেবারে লেটার স্টেজে। তাহলে হাইপোভোলেমিক শক, তারপর হচ্ছে ভেসোভেজাল শক, দেন হচ্ছে সেপটিক শক। এই শক গুলো কিন্তু পেশেন্টের থাকে। দেন হচ্ছে অ্যাবডোমেন যদি এক্সামিন করা হয় দেখা যায় যে টেন্ডারনেস থাকে, অ্যাবডোমেনের প্রত্যেকটা কোয়াড্রেন্টেই টেন্ডারনেস, এবং সাথে হচ্ছে গার্ডিং। পেরিটোনাইটিসের জন্য গার্ডিং হয়। গার্ডিং মানে হচ্ছে ইনভলান্টারি ইনভলান্টারি রিফ্লেক্সের কারণে যেখানেই চাপ দেওয়া হবে সেখানেই হচ্ছে গার্ড হবে। গার্ডিংটা হচ্ছে ভলান্টারি, রিজিডিটি এটা হচ্ছে ইনভলান্টারি। প্যারাইটাল পেরিটোনাইটিসের কারণে দুইটা হয়, একটা হচ্ছে গার্ডিং হয় আর একটা হচ্ছে রিজিডিটি হয়। পেশেন্ট নিজেই মাসেল কন্ট্রাক্ট করে হচ্ছে গার্ড করবে, এটা হচ্ছে ভলান্টারি গার্ডিং। রিজিডিটিটা হচ্ছে ইনভলান্টারি। তাহলে গার্ডিংটা হচ্ছে ভলান্টারি, রিজিডিটিটা হচ্ছে ইনভলান্টারি। প্যারাইটাল পেরিটোনাইটিসের কারণে রিজিডিটিটা ডেভেলপ করতেছে, এবং সেটা যখন হোল অফ দ্য অ্যাবডোমেনে পেরিটোনাইটিস থাকবে তখন কিন্তু জেনারেলাইজড রিজিডিটি হবে। জেনারেলাইজড পেরিটোনাইটিসের কারণে জেনারেলাইজড রিজিডিটি হবে। আর হচ্ছে রিবাউন্ড অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এটা হচ্ছে চাপ দিয়ে ছেড়ে দিলে পরে তখন হচ্ছে পেইনটা বাড়বে। চাপ দিয়ে ছেড়ে দিলে পরে পেইনটা বাড়বে, কারণ ভিতরে একটা ওয়েবের মতো হবে, যেটার কারণে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়ামের সাথে ইন্টেস্টাইনাল ওয়ালটার ধাক্কা লাগবে, তখন হচ্ছে পেইনটা আরো বাড়বে। এটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে আমরা দেখি যে টেন্ডারনেসটা হচ্ছে লোকালাইজড হতে পারে এবং সেটা গার্ডিং আকারে হতে পারে, লোকালাইজড রিজিডিটিও হতে পারে। রিজিডিটিটা যখন জেনারেলাইজড হয় জেনারেলাইজড পেরিটোনাইটিসের কারণে তখন বোর্ড লাইক রিজিডিটি এটা হতে পারে। আর হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস হতে পারে। অনেক সময় হচ্ছে পেইন এন্ড টেন্ডারনেস অন রেকটাল এন্ড ভ্যাজাইনাল এক্সামিনেশন, কারণ হচ্ছে পেলভিক কালেকশন হচ্ছে, পেলভিক কালেকশনের জন্য পেলভিক পেরিটোনাইটিস হচ্ছে, এটার কারণে হচ্ছে পার ভ্যাজাইনাল অথবা হচ্ছে পার রেকটাল এক্সামিনেশন করলে টেন্ডারনেস পাওয়া যাচ্ছে। শেষের দিকে এসে যেটা হচ্ছে যে পেরিটোনাইটিসের কারণে গার্ডগুলো ইডিমাটাস হয়ে যাচ্ছে, তখন হচ্ছে বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকে। বাউল সাউন্ডটা থাকে হচ্ছে অ্যাবসেন্ট অথবা রিডিউসড হয়, তখন হচ্ছে সাইলেন্ট অ্যাবডোমেন বলা হয়। অ্যাবডোমেনে কোনো পেরিস্টালসিস নাই, বাউল সাউন্ড নাই, তখন হচ্ছে সাইলেন্ট অ্যাবডোমেন ডিউ টু পেরিটোনাইটিস, ডিউ টু ইডিমা অফ দ্য গাট ওয়াল, যেটা হচ্ছে প্যারালাইটিক আইলেস হিসেবে প্রেজেন্ট করবে। আর আলটিমেটলি হচ্ছে সেপটিক শক, এবং সেখান থেকে SIRS হবে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। দেন হচ্ছে মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম। মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম যদি আরো পারসিস্ট করে তারপর হচ্ছে মাল্টিপল অর্গান ফেইলিওর হবে এবং শেষের দিকে ডেথ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে পারফোরেশনের পেশেন্টের ফেসটা কিরকম হয়। এটাকে বলা হচ্ছে হিপোক্রেটিক ফেস, যেটাতে কোনো এক্সপ্রেশন নাই, অ্যাংশাস লুকিং, এক্সপ্রেশন থাকে না, অ্যাংশাস লুকিং থাকে, ডিহাইড্রেটেড, চোখগুলো গড়তে চলে গেছে, তারপর স্কিনটা থাকে হচ্ছে লাস্টারলেস। এরকম একটা ফেসিস যদি আমরা দেখি তাহলে সেটাকে আমরা বলবো হিপোক্রেটিক ফেসিস, এবং সেটা হয় হচ্ছে পারফোরেশনের কারণে, প্যারাইটাল পেরিটোনাইটিসের কারণে, শকের কারণে। পেরিটোনাইটিস বা পারফোরেশন নিয়ে যদি একটা পেশেন্ট আসে তখনই আমাদেরকে আসলে ফার্দার ইনভেস্টিগেশন করার আগেই আমাদেরকে পেশেন্টের জেনারেল একটা ম্যানেজমেন্ট দরকার হয়। সেই জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে পেশেন্টের শক ম্যানেজমেন্ট করতে হয়। শক ম্যানেজমেন্ট না করে যদি আমরা পরবর্তী স্টেপগুলোতে যাই, কোনো ইনভেস্টিগেশন করতে যাই, তাহলে দেখা যাবে যে পেশেন্টের আনডিউ ডেথ হতে পারে। কারণ হচ্ছে অনেক পেশেন্টই দেখা যায় যে ওয়ার্ডে আসে শক নিয়ে,
তো আমরা আসলে ডায়াগনোসিস করতে গিয়ে পেশেন্টকে রিসাসিটেট করা ভুলে যাই, এবং সেক্ষেত্রে পেশেন্ট দেখা যায় যে কোনো একটা এক্সরে করতে গেল, কোনো একটা ইনভেস্টিগেশন করতে গেল, তখন মাঝপথে পেশেন্টের ডেথ হয় ডিউ টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অফ শক। তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টের জেনারেল ম্যানেজমেন্ট, যেটার মধ্যে হচ্ছে শক ম্যানেজমেন্ট। তাহলে শক যেহেতু হাইপোভোলেমিয়ার কারণে হচ্ছিল, তাহলে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা ছিল সেটা কারেকশন করতে হবে হোয়াইট বোর্ড চ্যানেলের মাধ্যমে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে, এটা করতে হচ্ছে। দেন হচ্ছে পেশেন্টের ভমিটিং হচ্ছিল এবং গ্যাস্ট্রিক আপসেট হচ্ছিল, সেটার কারণে আমাদের ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিতে হবে, এবং শক ম্যানেজমেন্টটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটার জন্য আমাদেরকে ইউরিনারি ক্যাথেটার দিয়ে ইউরিন আউটপুট মনিটর করতে হবে। তাহলে ন্যাজোগ্যাস্ট্রিক ডিকম্প্রেশন করবো আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে, যেটাকে আমরা রাইলস টিউব অনেক সময় বলে থাকি, এখন ন্যাজোগ্যাস্ট্রিক ড্রেনেজ টিউব বলা হয়। আর হচ্ছে ইউরিনারি ক্যাথেটার দিয়ে আমরা ইউরিন আউটপুট মনিটর করব। ইউরিন আউটপুট একটা পেশেন্টের সাধারণত 0.5 to 2 ml পার কেজি পার আওয়ার হয়। এটাতে দেখা যায় যে একজন মানে এভারেজ ওয়েট যেমন হচ্ছে 60 কেজি ওয়েটের পেশেন্টের 1 ঘন্টায় অ্যাটলিস্ট 30 ml ইউরিন আউটপুট হবে। এটা যদি হয় তাহলে ইউরিন আউটপুট মনে করবো অ্যাডুকেট, এবং ইউরিন আউটপুট যদি অ্যাডিকুয়েট হয় তখন আমরা মনে করবো যে পেশেন্ট ওয়েল হাইড্রেটেড, মানে পেশেন্টের শক ম্যানেজমেন্ট বা ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক আছে। যদি এর চেয়ে কম হয় তাহলে ফ্লুইড বাড়াতে হবে। ওকে, দেন হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা দেই, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ হচ্ছে এই পেশেন্টের আলটিমেটলি হচ্ছে সেপটিক শক ডেভেলপ করে, সেটা প্রিভেন্ট করার জন্য। যেহেতু পেশেন্টের অ্যানালজেসিয়া মানে পেইন হচ্ছে সিভিয়ার এবং সেটা থেকে ভেজা ভেজা শক হচ্ছে, সেটার কারণে কিন্তু আমরা অ্যানালজেসিয়া দেই। এবং ভাইটাল সিস্টেম সাপোর্ট অনেক সময় দরকার হয়, যেমন হচ্ছে রেসপিরেটরি সাপোর্ট দরকার হয়, কার্ডিয়াক সাপোর্ট দরকার হয়। এগুলো সাপোর্ট দেওয়ার জন্য অনেক সময় হচ্ছে ইন্টেনসিভ ম্যানেজমেন্ট করা হয় বা ভাইটাল অর্গানকে সাপোর্ট দেওয়া হয়। সেটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজে যখন পেশেন্ট খুবই খারাপ অবস্থায় আসে। দেন এই পেশেন্টের ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম করার জন্য একটা এক্সরে যথেষ্ট। সাধারণত চেস্ট এক্সরে করা হয় পারফোরেশন সাসপেক্ট করলে। এটা আমরা দেখলাম আসলে চেস্ট এক্সরেটা কিরকম হয়, যেটাতে ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো থাকে। এবং ক্লিনিক্যালি কখন সাসপেক্ট করব যে পারফোরেশন হতে পারে পেশেন্টের, ক্লিনিক্যালি সাসপেক্ট করব হিস্ট্রি থেকে। হিস্ট্রিতে যদি পেশেন্টের আপার অ্যাবডোমিনাল পেইন শুরু হয় এবং সেটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে যদি পেশেন্ট কোনো এনএসএআইডি খেয়ে থাকে, মানে ডাইক্লোফেন অথবা অন্য কোনো এনএসএআইডি যেটা খাওয়ার পরে আপার অ্যাবডোমিনাল পেইন শুরু হচ্ছে, তাহলে দেখা যায় যে পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং যখন পেশেন্টের 2-3 সপ্তাহ আগে জ্বর ছিল, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট ছিল, পরবর্তীতে 2-3 সপ্তাহ পরে দেখা যায় যে অ্যাবডোমিনাল পেইন এবং হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন শুরু হয়। সেক্ষেত্রে আমরা ধারণা করি যে সে পেশেন্টের হচ্ছে টাইফয়েড আলসার পারফোরেশন। সাধারণত টাইফয়েড ফিভারের 2-3 সপ্তাহ পরে যদি টাইফয়েড ফিভারটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট করা হয়, সেক্ষেত্রে 2-3 সপ্তাহ পরে এটা আলসার গুলো পারফোরেটেড হতে পারে এবং পেশেন্ট পেরিটোনাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো ওই রকম হিস্ট্রি যদি থাকে, আমরা যদি এক্সামিনেশনে পাই হচ্ছে বোর্ড লাইক রিজিডিটি, অ্যাবডোমেন হচ্ছে বোর্ডের মতো রিজিড, সাথে রিবাউন্ড টেন্ডারনেস আছে, পারকাস করলে পরে পেশেন্ট ব্যথা পায়, পেশেন্ট শক নিয়ে যদি প্রেজেন্ট করে, এবং আমরা যদি পারকাস করে দেখি যে আপার বর্ডার অফ দ্য লিভার ডায়ারনেস অবলিটারেটেড, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকার কথা ছিল সেটা নিচে নেমে আসছে, 6th 7th এরকম জায়গায় পাওয়া যাচ্ছে, তখন মনে করতে হবে যে ডায়াফ্রাম এবং লিভারের মাঝখানে ফ্রি গ্যাস আছে। সেটার জন্য আমরা পরবর্তী ইনভেস্টিগেশন ইউজুয়ালি এক্সরে করি, অথবা এক্সরেটাই কমন, যেটাতে নিউমোপেরিটোনিয়ামের ফিচার পাওয়া যায়, এবং আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে আল্ট্রাসাউন্ডে অ্যাবডোমেনের মধ্যে ফ্রি ফ্লুইড আছে। দেন সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা করা হয় সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি আমরা করি অথবা ল্যাপারোস্কোপি করি। ল্যাপারোটমিটা মেইন কমন, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করি। দেন হচ্ছে কন্টেন্টস যেগুলো আছে সেই কন্টেন্টস গুলোকে আমরা ওয়াশ আউট করি নর্মাল স্যালাইন দিয়ে, 7-8 লিটার নর্মাল স্যালাইন দিয়ে পেরিটোনাল ক্যাভিটিকে ওয়াশ আউট করি। এটাকে বলা হয় হচ্ছে সার্জিক্যাল টয়লেটিং। এখানে অনেক ধরনের
ম্যাটেরিয়াল ছিল, ফুড ম্যাটেরিয়াল ছিল, ইন্টেস্টাইনাল কন্টেন্ট ছিল, সেখানে গ্যাস্ট্রিক জুস ছিল, অনেক ধরনের ডাইজেস্টিভ জুস ছিল, সেগুলো ওয়াশ আউট করা হয়। এবং প্রত্যেকটা রিসেসে, যেমন হচ্ছে ডায়াফ্রাম এবং লিভারের মাঝখানে, তারপর হচ্ছে সাব স্প্লেনিক লেফট সাইডে সাব ডায়াফ্রামেটিক, রাইট সাইডে সাব ডায়াফ্রামেটিক, দেন হচ্ছে সাব হেপাটিক, দেন হচ্ছে প্যারাকোলিক গাটার, দেন হচ্ছে পেলভিস। প্রত্যেকটা রিসেসকে ক্লিন করা হয়। এটার জন্য দেখা যায় যে 7-8 লিটার ফ্লুইড লাগে, এবং এটা ততক্ষণ পর্যন্ত করা হয় যতক্ষণ পর্যন্ত পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে ক্লিয়ার ফ্লুইড না আসে, ততক্ষণ পর্যন্ত। এর উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যদি কোনো কন্টেন্টস রয়ে যায়, সেই জায়গাগুলোতে অ্যাবসেস হতে পারে, সেই জায়গাগুলোতে অ্যাবসেস ফর্মেশন হতে পারে। অ্যাবসেস কোথায় কোথায় ফর্মেশন হতে পারে সেটা আমরা পরবর্তীতে দেখব। এটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াল ল্যাভেজ অথবা ড্রেনেজ, এটাকে আমরা বলি, বা সার্জিক্যাল টয়লেটিং আমরা বলি। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে আইদার রিপেয়ার করি পারফোরেশন, ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন ইউজুয়ালি রিপেয়ার করা হয়, আইলিয়াল পারফোরেশন এটাও রিপেয়ার করা হয়। যদি আইলিয়াল পারফোরেশন রিপেয়ার করাটা পসিবল না হয়, সেক্ষেত্রে এক্সটেরিওরাইজেশন করা হয়, মানে হচ্ছে আইলিওস্টমি করা হয়। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টোমাক, দেন হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনাম। এখানে একটা পারফোরেশন ছিল, সেই পারফোরেশনটা এখানে রিপেয়ার করা হচ্ছে। পারফোরেশন ইউজুয়ালি ডিউটেনাল আলসার পারফোরেশন 3টা স্টিচ দিয়ে রিপেয়ার করা হয়, এবং এটা লংগিটিউডিনালি রিপেয়ার করা হয়। লংগিটিউডিনালি, যদি ট্রান্সভার্সালি রিপেয়ার করা হতো তাহলে লোমেটা ন্যারো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। লংগিটিউডিনালি রিপেয়ার করলে এটা ন্যারো হয় না। স্টিচগুলো হচ্ছে লংগিটিউডিনালি, এপাশ থেকে ওপাশ পর্যন্ত তুলতে হয়। তারপর হচ্ছে এটা যদি ডিরেক্টলি ক্লোজ করা হয়, তাহলে ঝামেলা হচ্ছে ডিরেক্ট ক্লোজ করলে পরে এই ওয়ালটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রিপেয়ারটা অনেক সময় হচ্ছে ফেইল করে, টিকে না, রিপেয়ারটা টিকে না, ফেইল করে। কারণ সুচার দিয়ে এই জায়গাটা ইনফ্লামড বায়োল ওয়াল ইনজুরি হয়, কেটে যায়, তখন ফেইল করে। এই জন্য হচ্ছে এর উপরে একটা ওমেন্টাম দিয়ে, যদি প্যাচ দিয়ে যদি এটাকে ক্লোজ করা হয়, তখন এই রিপেয়ারটা বেটার হিল হয়, যদি ওমেন্টাম প্যাচ দিয়ে করা হয়। তাহলে রিপেয়ার অফ ডিউডেনাল আলসার পারফোরেশন বাই ওমেন্টাল প্যাচ। এই ওমেন্টাল প্যাচ আবার দুই ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে ডিরেক্টলি দুইটা সুচারের মাঝখানে দেওয়া হয়, অথবা প্রথমত প্রাইমারিলি ক্লোজ করে তার উপরে ওমেন্টাম দিয়ে প্যাচ দেওয়া হয়। এই দুই ভাবে করা যায়। তাহলে ডিরেক্টলি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে গ্রাহামস প্যাচ, আর বাইরে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মডিফাইড গ্রাহামস প্যাচ। প্যাচ মানে তালি, ওমেন্টাম দিয়ে তালি দেওয়া হয়। তালি দেওয়ার উদ্দেশ্যটা কি? তালি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওমেন্টামে প্লুরিপোটেন্ট সেল থাকে। প্লুরিপোটেন্ট সেলগুলো হচ্ছে সেই সেলগুলো সব ধরনের সেলে কনভার্ট হতে পারে। তাহলে এই ওমেন্টাম যে দিয়ে দেওয়া হলো, তাহলে এই যে ওয়ালটা গ্যাপ ছিল, এখান থেকে এন্ডোথেলিয়াম অ্যারাইজ করবে, এন্ডোথেলিয়াম গুলো ভিতরে এন্ডোথেলিয়াল একটা লেয়ার তৈরি করবে, এবং এখানে ফাইব্রাস টিস্যু অ্যাপিয়ার করে বাইরে ফাইব্রাস একটা ওয়াল তৈরি করবে। তাহলে ভিতরে এন্ডোথেলিয়াম এবং বাইরে হচ্ছে ফাইব্রাস ওয়াল, এটা দিয়ে আলটিমেটলি পারফোরেশনটা হিল হবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। এটা হচ্ছে আইলিয়াল পারফোরেশন। এটা আমরা দেখতে পাচ্ছি যে আইলিয়ামে একটা পারফোরেশন, এবং এখানে যেটা করা হয়, পারফোরেশন যদি একটা হয় এবং সারাউন্ডিং এরিয়া যদি হেলদি হয়, তাহলে মার্জিনটাকে ট্রিম করে আনহেলদি টিস্যুগুলোকে ক্লিন করে কেটে পরিষ্কার করে একটা ব্লিডিং সারফেস তৈরি করে তারপর হচ্ছে ট্রান্সভার্সলি রিপেয়ার করা হয়, এদিক থেকে এদিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রিপেয়ার করা হচ্ছে ট্রান্সভার্সলি, এপাশ থেকে স্টিচ এপাশে, মানে ট্রান্সভার্সলি মিন্স হচ্ছে লংগিটিউডিনালি স্টিচ গুলো এপাশ থেকে তুলে এপাশে করা হয়। যদি লুমেনের এপাশ থেকে এনে এপাশে করা হইতো ট্রান্সভার্সলি, তাহলে কিন্তু এটা স্ট্রিকচার বা ন্যারোয়িং হওয়ার সম্ভাবনা থাকতো। লংগিটিউডিনালি রিপেয়ার করলে এই ন্যারোয়িং এর সম্ভাবনাটা থাকে না। সিঙ্গেল হেলদি পারফোরেশন উইথ লেস পেরিটোনিয়াল কন্টামিনেশন যদি হয়, পেশেন্টের কন্ডিশন যদি বেটার হয়, পেশেন্ট যদি শকে না থাকে বা সেপ্টিসিমিয়ার ফিচার যদি না হয়, তাহলে প্রাইমারি রিপেয়ারে এই পারফোরেশন গুলো হিল হয়। কিন্তু পেশেন্ট যদি মাল্টিপল পারফোরেশন থাকে, অনেকগুলো পারফোরেশন, টাইফয়েড আলসার অনেকগুলো জায়গায় হতে পারে, মাল্টিপল সাইটের পারফোরেশন হয়, তখন ওই মাল্টিপল সাইট আসলে রিসেক্ট করা হয়, তারপর হচ্ছে ওইটাকে আইলেস্টমি করা হয়। অথবা পেশেন্টের সিঙ্গেল পারফোরেশন, সেটা যদি অনেক বড় হয়, গার্ড যদি অনেক ইডিমেটাস হয়, তারপর হচ্ছে গার্ড যদি
ইনফ্লামেটরি পেরিটোনিয়াল কন্টামিনেশন যদি এক্সেসিভ কন্টামিনেশন হয় এবং পেশেন্ট যদি শক নিয়ে প্রেজেন্ট করে, তখন কিন্তু পারফোরেশন রিপেয়ার করলেও ফেল করার সম্ভাবনাটা বেশি থাকে। তখন টার্মিনাল আইলিয়ামকে এক্সটেরিয়রাইজ করা হয় আইলিওস্টমি করে। এখানে এন্ড আইলিওস্টমি দেখানো আছে, কিন্তু এখানে ইউজুয়ালি ডাবল প্যারেল আইলিওস্টমি অথবা হচ্ছে লুপ আইলিওস্টমি করা হয়। এটাই হচ্ছে পারফোরেশনের ম্যানেজমেন্ট। কমপ্লিকেশন কি হতে পারে পারফোরেশনের? কমপ্লিকেশন হচ্ছে সেপটিক শক হতে পারে পারফোরেশন থেকে, আমরা দেখছি কিভাবে হয়। তারপর হচ্ছে সেপটিক শক থেকে এসআইআরএস হতে পারে, দেন হচ্ছে মাল্টিপল অর্গান ডিসফাংশন এবং আলটিমেটলি ডেথ হতে পারে। অ্যাবডোমিনাল বা ইন্টারপেরিটোনিয়াল কমপ্লিকেশন কি হতে পারে? যেমন হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস হতে পারে পারফোরেশন থেকে, গাট ইডিমাটাস হয়ে প্যারালাইটিক আইলিয়াস। দেন হচ্ছে রেসিডুয়াল অর রিকারেন্ট অ্যাবসেস অথবা ইনফ্ল্যামেটরি মাস। যদি পারফোরেশন থাকে অনেক সময় টাইনি একটা পারফোরেশন ডিউডেনামে হলো এবং সেই পারফোরেশনটা আলটিমেটলি হিল হয়ে গেল কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমেই, কিন্তু কিছু কন্টেন্টস তো বাইরে বের হয়ে গেছিল অলরেডি এবং সেটা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে কিছু কিছু জায়গায় জমবে, যে ডিপেন্ডেন্ট এরিয়াগুলোতে, তার পছন্দ মতো জায়গাগুলোতে। যেমন হচ্ছে দুই পাশেই সাব ডায়াফ্রামেটিক এরিয়াতে জমবে, দেন হচ্ছে হেপাটোরেনাল পাউসের মধ্যে জমবে, দেন হচ্ছে প্যারাকোলিক গাটার গুলোতে জমবে দুই পাশে, দেন হচ্ছে আলটিমেটলি ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে পেলভিক ক্যাভিটি পাউচের মধ্যে জমবে। সেই পাউচটাতে জমলে পরে যেমন হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউচ অথবা রেক্টোইট্রাইন পাউচ, এই পাউচগুলো জমলে পরে আলটিমেটলি ওই জায়গাতে অ্যাবসেস হবে, সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল অ্যাবসেস। রেসিডুয়াল অ্যাবসেস। তারপর হতে পারে হচ্ছে পোর্টাল পায়ামিয়া, মানে পাস ফরমেশন হয়ে সেটা পোর্টাল ভেইন দিয়ে আলটিমেটলি লিভারে যায়, যেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স থেকে যাচ্ছিল, লিভারে যাচ্ছে এবং লিভার অ্যাবসেস আলটিমেটলি তৈরি করতে পারে, পেশেন্টের জন্ডিস হতে পারে। দেন যেহেতু পেরিটোনিটিস হচ্ছে, তারপর হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম গুলো ইনফ্লামড হচ্ছে, আলটিমেটলি দুইটা ইন্টেস্টাইনাল ওয়ালের মধ্যে ইনফ্লামড বাউল ওয়ালের মধ্যে সেরোসা লস হয়ে গিয়ে সেখানে দুইটা বাউল এক হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে এবং বাউল অ্যাডিশন হচ্ছে। তাহলে পোস্ট অপারেটিভলি অ্যাডিশন হচ্ছে, যেটা থেকে অবস্ট্রাকশনও ডেভেলপ করতে পারে আলটিমেটলি। তাহলে পারফোরেশনের মেইন ট্রিটমেন্ট হচ্ছে আসলে সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখানে কনজারভেটিভ ট্রিটমেন্ট করা যায় যদি পেশেন্টের কন্ডিশনটা খুব খারাপ থাকে, পেশেন্টের কোমরবিডিটি থাকে, পেশেন্টের এজ যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে সার্জারি করলে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচটা ট্রাই করা যায়, কিন্তু কনজারভেটিভ অ্যাপ্রোচ ট্রাই করলেও পরবর্তীতে এই সমস্যাগুলো থাকার সম্ভাবনা থাকে, যেমন হচ্ছে রেসিডুয়াল অ্যাবসেস হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাডেশন হওয়ার সম্ভাবনা থাকে। ওগুলো অ্যাভয়েড করার জন্য বেটার হচ্ছে ওপেন করা, সার্জিক্যাল টয়লেটিং করা, এক্সটেরিয়রাইজেশন করা অথবা হচ্ছে রিপেয়ার করা, এটাই হচ্ছে বেস্ট অপশন। অনেক সময় হচ্ছে মিনিমাল অ্যাক্সেসে করা হয় এবং সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি কিন্তু আমরা করতে পারি। ল্যাপারোস্কোপিক টয়লেটিংও করা যায়, ল্যাপারোস্কোপিক রিপেয়ারও করা যায়। আমরা আসলে আরো কয়েকটা অপারেশন নিয়ে কথা বলতে চাই, কিন্তু আমাদের সময়টা বেশি হয়ে যাচ্ছে, সেহেতু আর বড় অপারেশন নিয়ে কথা বলবো না। আমরা আরেকটা ছোট অপারেশন নিয়ে কথা বলবো, যেটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে পারি, এবং সেই অপারেশনটা হচ্ছে সার্কামসিশন, যেটা আমরা আসলে ওপিডি বেসিসে বা ডে কেস সার্জারি হিসেবে করে থাকি। যেমন হচ্ছে পেশেন্ট আসে, অপারেশন করে চলে যায়। এটা হচ্ছে মুসলমানি সবচাইতে বেশি করা হয় এই অপারেশনটা, সার্কামসিশন, কারণ প্রত্যেকটা মেল পেশেন্টেরই দেখা যায় যে মোর দেন 70 to 80% মেল পেশেন্টেরই সার্কামসিশন করা হয়। এরা পেশেন্ট থাকে না বেসিক্যালি, মানে কয়েকটা কারণে করা হয়, সেটার মধ্যে একটা হচ্ছে রিলিজিয়াস পারপাসেই বেশি করা হয়। তাহলে সার্কামসিশন দ্যাট মিন্স হচ্ছে বাংলা ভাষায় মুসলমানি। তো এটাতে কি করা হয়, পেনিস এর সামনে থাকে গ্ল্যান্স পেনিস, এর উপরে যে স্কিন যেটাকে বলা হচ্ছে প্রিপিউস, এই প্রিপিউসিয়াল স্কিনটাকে কেটে ফেলা হয়। প্রিপিউসিয়াল স্কিনটাকে কেটে ফেলা হয়। কোন লেভেলে কাটা হয়? গ্ল্যান্স পেনিসের এই লেভেলে কাটা হয়। গ্ল্যান্স পেনিস, at the level of the গ্ল্যান্স পেনিস, এই লেভেলে কাটা হয়।
কারণ কি? কারণ হচ্ছে ছোটবেলায় যখন জন্ম নেয় বাচ্চারা তখন হচ্ছে ইপিউসিয়াল স্কিনের বাইরে একটা স্কিন লেয়ার থাকে, ভিতরে একটা মিউকাস লেয়ার থাকে। এটা হচ্ছে গ্ল্যান্ডসের সাথে, ভিতরে যে মিউকাস লেয়ারটা থাকে গ্ল্যান্ডসের সাথে অ্যাডহেরেন্ট থাকে। তো এটা আস্তে আস্তে করে যদি মেসেজ করা হয় তখন দেখা যায় যে একটু বড় হলে পরে এই স্কিনটা গ্লাইড করে এবং এটা পিছনের দিকে চলে আসে। তাহলে গ্ল্যান্স পেনিসের উপর প্রিপিউসিয়াল স্কিনটা গ্লাইড করে পিছনে চলে আসতে পারে। অনেক সময় এই জিনিসটা হয় না, এবং ছোটবেলায় যদি এই মেসেজটা না করা হয় প্রিপিউসিয়াল স্কিনকে, তখন হচ্ছে ওই যে অ্যাডহেশন গ্ল্যান্সের ওয়ালের সাথে প্রিপিউসিয়াল মিউকোজা যেটা আছে সেটার অ্যাডহেশন তৈরি হয়ে যায়। কিন্তু প্রিপিউসিয়াল স্কিনের যে মিউকোজাটা আছে সেই মিউকোজাটা কিন্তু কন্টিনিউয়াসলি স্মেগমাস সিক্রেশন করে, ভিতরে স্মেগমাস সিক্রেশন করে, এবং এই স্মেগমা সিক্রেশন করে এখানে লোকালাইজড কিন্তু কালেকশন হতে পারে, এবং এখান থেকে এখানে ইনফেকশন হয়। এই ইনফেকশনটা যদি গ্ল্যান্সে হয় তাহলে বেলানাইটিস বলে এটাকে, যদি প্রিপিউসিয়াল স্কিনে হয় তাহলে সেটাকে পোস্থাইটিস বলে, এবং দুইটা একসাথেই যখন হয় তখন এটাকে বলা হয় হচ্ছে বেলানোপোস্থাইটিস। তাহলে এটা একটা ইন্ডিকেশন যে গ্ল্যান্সে যদি ইনফ্লামেশন হয় বেলানাইটিস, যদি প্রিপিউসিয়াল স্কিনে হয় পোস্থাইটিস, দুইটা মিলিয়ে হচ্ছে বেলানোপোস্থাইটিস। তাহলে এটা একটা ইন্ডিকেশন অফ সার্কামসিশন। আরেকটা ইন্ডিকেশন কি? এই যে সামনের যে ওপেনিংটা, সেই ওপেনিংটা যদি ন্যারো থাকে এবং এই স্কিনটাকে যদি পিছনের দিকে গ্লাইড করানো না যায়, পিছনে নেওয়া না যায়, তখন এটাকে বলা হচ্ছে ফাইমোসিস। তাহলে এই ফাইমোসিসটাও হচ্ছে একটা ইন্ডিকেশন। আমরা গ্ল্যান্সটাকে ওপেন রাখতে চাই, সেটা যদি করা না যায় তাহলে আমাদের এই স্কিনটা কাটতে হবে। তাহলে ফাইমোসিস একটা ইন্ডিকেশন। অনেক সময় এই ওপেনিংটা চিকন কিন্তু জোর করে এই স্কিনটাকে পিছনের দিকে গ্লাইড করানো হলো, তাহলে এটা ফোল্ড হয়ে হয়ে আলটিমেটলি যে করোনা গ্ল্যান্ডেসের পিছনে এসে ফোল্ডেড হয়ে থাকবে, এবং সেটাকে আর সামনের দিকে আনা যাচ্ছে না, কারণ এটা একটা রিং এর মতো কাজ করবে, এখানে চেপে ধরবে, এবং তখন এটাকে বলা হয় হচ্ছে প্যারাফাইমোসিস। তখন হচ্ছে প্যারাফাইমোসিস থেকে এই গ্ল্যান্সটা ইডিমেটাস হয়ে যায় এবং সোলেন হয়ে যায়, রেড হয়ে যায়, তখন এখান থেকে নেক্রোসিসের সম্ভাবনাও থাকে। সো ফাইমোসিস, প্যারাফাইমোসিস, বেলানাইটিস, বেলানোপোস্থাইটিস এগুলো কিন্তু ইন্ডিকেশন। আর রিলিজিয়াস পারপাসে তো করাই হয়। আর হচ্ছে এই যে স্মেগমাটা হয়, এই স্মেগমাটা কিন্তু কার্সিনোজেনিক। তো যাদের ক্ষেত্রে এই প্রিপিউসিয়াল স্কিনটা পিছনে গ্লাইড না করে ভিতরে স্মেগমা জমা হয় তাদের ক্ষেত্রে কার্সিনোমা অফ দ্য পেনিস অথবা প্রিপিউসিয়াল স্কিন হওয়ার সম্ভাবনা থাকে। এটা প্রিভেন্ট করার জন্য হচ্ছে সার্কামসিশন করা হয়। এগুলো কয়েকটা ইন্ডিকেশন। করা হয় না কখন? দুইটা জিনিস মনেই রাখতে হবে যে কখন করা হয় না। যদি কোনো পেশেন্টের হাইপোস্পেডিয়াস থাকে অথবা এপিস্পেডিয়াস থাকে, যদি ইউরেথ্রাল ওপেনিংটা সামনের দিকে না হয়ে ভেন্ট্রাল সারফেসে বা আন্ডার সারফেসে হয়, সেটাকে বলা হয় হচ্ছে হাইপোস্পেডিয়াস। অথবা হচ্ছে ডরসাল সারফেসে হয় বা আপার সারফেসে হয়, সেটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিংটা ডরসাল সারফেসে বা আপার সারফেসে, সেটা হচ্ছে এপিস্পেডিয়াস। এরকম যদি হয় সেক্ষেত্রে কোনোভাবেই আমরা ইনিশিয়ালি সার্কামসিশন করব না, কারণ হচ্ছে ওই পেশেন্টের পরবর্তীতে একটা মেজর সার্জারি দরকার হবে, যেটাকে আমরা বলে হচ্ছে ইউরেথ্রোপ্লাস্টি। ওই ইউরেথ্রোপ্লাস্টির সময় ওই পেশেন্টকে এই যে প্রিফিউসিয়াল স্কিন এটাকে ইউটিলাইজ করা হয়, ইউটিলাইজ করে ইউরেথ্রা তৈরি করা হয়। এই জন্য ওই পেশেন্টের সার্কামসিশন করা হয় না, ইউরেথ্রোপ্লাস্টির সময়ই এক্সট্রা স্কিনটুকু ফেলে দেওয়া হয়। সো হাইপোস্পেডিয়াস এবং এপিস্পেডিয়াস এই দুইটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ফর সার্কামসিশন। তাহলে সার্কামসিশন এটা আমরা কখন করব? অনেক সময় হচ্ছে জন্মের সাথে সাথে অনেক বাচ্চাকে করে ফেলা হয়, আর হচ্ছে একটা সার্টেন এজের পরে করা হয় যদি কোনো ইন্ডিকেশন না থাকে। একিউট ইন্ডিকেশন, একিউট ইন্ডিকেশন মিন্স হচ্ছে বেলানাইটিস, বেলানোপোস্থাইটিস অথবা হচ্ছে প্যারাফাইমোসিস। এই তিনটা একিউট কন্ডিশন যদি না থাকে
তাহলে দেখা যায় যে 5, 6, 7, 8 বছরে এই সময়ে করা হয়। আর যদি একিউট ইন্ডিকেশন ডেভেলপ করে তখন সাথে সাথেই করা হয়। তাহলে কিভাবে করব, মানে কি ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করব? ইউজুয়ালি রিজিওনাল অ্যানেস্থেসিয়াটা প্রিফারেবল, জেনারেল অ্যানেস্থেসিয়াটা প্রিফারেবল, কারণ বাচ্চাদের আসলে কনভিন্স করাটা খুব ডিফিকাল্ট এবং তারা লোকাল অ্যানেস্থেসিয়া মানে শুধু পেনিসটাকে ব্লক করে এই অপারেশনটা করতে দেয় না। সেক্ষেত্রে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়াটা হচ্ছে প্রিফারেবল। কিন্তু একটু বয়স্ক যারা মানে 7-8 বছর হয়ে যায় তখন তাদেরকে কাউন্সিলিং করা যেতে পারে এবং তখন বেজ রুট অফ দ্য পেনিসের এখানে অ্যানেস্থেসিয়া দিয়ে পুরো পেনিসটাকে যদি মানে অ্যানেস্থেটাইজ করা যায়, ব্লক করা যায়, তখন হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও সার্কামসিশন করা যায়। কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলবো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হবে, কারণ লোকাল অ্যানেস্থেসিয়াতে পেশেন্টের যে ট্রমা হয়, সাইকোলজিক্যাল ট্রমা, সেটা পরবর্তীতে তাদের ডাক্তার ভীতি তৈরি করে এবং ডাক্তারের কাছে যেতে তাদেরকে মানে প্রচন্ড ভাবে মানে ডাক্তারের কাছে যেতে ভয় পায় পেশেন্ট। তাহলে আমরা বলবো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে সার্কামসিশন করার জন্য, জেনারেল অ্যানেস্থেসিয়া। কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া অনেক সময় দেওয়া হয় যারা এটা মানে কমফোর্ট ফিল করে, যারা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো লোকাল অ্যানেস্থেসিয়া যেহেতু দেওয়া হয়, এটা থেকে আমরা কিছু কথা বলবো। লোকাল অ্যানেস্থেসিয়া মানে কোথায় দেওয়া হয়? রুট অফ দ্য পেনিসে দেওয়া হয়, এই জায়গাতে, এবং সেটা ব্লক করে হচ্ছে হোল অফ দ্য পেনিসকে। কি ধরনের মানে মানে সাবস্টেন্স ব্যবহার করা হয়, কেমিক্যাল সাবস্টেন্স, সেটা হচ্ছে লিগনোকেইন, এবং সেটা 2% যদি হয় 2% বেটার, এবং সেটা 0.5% পর্যন্ত কিন্তু কাজ করে। তাহলে 2% লিগনোকেইন দেওয়া হয়। লোকাল অ্যানেস্থেসিয়ার দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে লিগনোকেইন উইথাউট অ্যাড্রেনালিন। এখানে যেহেতু এন্ড আর্টারি থাকে তাহলে কোনোভাবে এখানে অ্যাড্রেনালিন সহ যেটা সেটা ইউজ করা যাবে না। তাহলে পেনিসে আমরা কখনোই অ্যাড্রেনালিন সহ যেটা সেটা ব্যবহার করব না, অ্যাড্রেনালিন ছাড়া যেটা সেটা ব্যবহার করব। অনেক সময় হচ্ছে এটা যেহেতু শর্ট অ্যাক্টিং, আধা ঘন্টা পর্যন্ত কাজ করে, এটার সাথে লং অ্যাক্টিংও মিক্স করা হয়, এবং তাহলে লিগনোকেইন 2% এর সাথে হচ্ছে বিউপিভ্যাকিন যেটা লং অ্যাক্টিং, যেটা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কাজ করে, দুইটা মিক্স করে দেওয়া যেতে পারে। তাহলে হচ্ছে লিগনোকেইন এবং বুপিভ্যাকিন এই দুইটা অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করা হয়। কতটুকু আমরা ব্যবহার করব এটার একটা হিসেব আছে, এটা হচ্ছে সাধারণত 4 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সিঙ্গেল ডোজে। তাহলে 4 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা ব্যবহার করব। লোকাল অ্যানেস্থেসিয়া যদি আমরা ব্যবহার করি তাহলে তার প্রিকশন কি কি? লোকাল অ্যানেস্থেসিয়ার কিছু মেজর সাইড এফেক্ট আছে। এটা যদি ইনঅ্যাডভার্টেন্টলি ভেইনের মধ্যে চলে যায় বা ভেসেলের মধ্যে চলে যায় তখন কিন্তু সেটা থেকে মেজর কিছু কমপ্লিকেশন ডেভেলপ হতে পারে। সেটা মানে হঠাৎ করেই অনেকখানি লোকাল অ্যানেস্থেসিয়া জেনারেল সার্কুলেশনে চলে গিয়ে ওভারডোজের কারণেও হতে পারে, সেটা সাডেনলি হচ্ছে ভেইনের মধ্যে চলে গিয়েও হতে পারে, এবং সেটার মধ্যে সেটার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে সিএনএস টক্সিসিটি, যেমন হচ্ছে পেশেন্টের তখন কনভালশন হতে পারে, পেশেন্টের কনভালশন হতে পারে। কার্ডিয়াক টক্সিসিটি হতে পারে হচ্ছে পেশেন্টের এরিথমিয়া হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে। রেসপিরেটরি টক্সিসিটি, তিনটা মেজর রেসপিরেটরি টক্সিসিটির মধ্যে হচ্ছে পেশেন্টের হতে পারে হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন অথবা রেসপিরেটরি অ্যারেস্ট। তাহলে দেখলাম হচ্ছে সিএনএস এ কনভালশন হতে পারে টক্সিসিটির কারণে, তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে কার্ডিয়াক টক্সিসিটির কারণে, আর হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে বা রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে, সেটা হচ্ছে রেসপিরেটরি সাইড ইফেক্টের কারণে। এই যে যে সাইড ইফেক্ট গুলো এগুলোকে ওভারকাম করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রিকশন নিয়ে নিতে হবে। পেশেন্টকে অবশ্যই আইভি ক্যানিউলা করে নিতে হবে, সাথে একটা ফ্লুইড চ্যানেল মেইনটেইন করতে হবে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে, কারণ যদি টক্সিসিটি ডেভেলপ করে এবং পেশেন্টের যদি এরিথমিয়ার কারণে কার্ডিয়াক এরিথমিয়ার কারণে শকে চলে যায় তখন কিন্তু আর এই ভেইনটা খুঁজে পাওয়া যাবে না।
তখন এই ভেনটা খুঁজে না পাওয়া গেলে আমরা সবটা ম্যানেজ করতে পারবো। তো আগে থেকে একটা আইভি ক্যানুলা উইথ ইনফিউশন রেডি করে রাখতে হবে। দেন পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন যদি হয়, পেশেন্ট শ্বাস নেওয়া যদি বন্ধ করে দেয়, সেটার কারণে আমাদের পেশেন্টকে ইনকিউবেট করা লাগতে পারে মেকানিক্যাল ভেন্টিলেশনের জন্য। সেটার জন্য আমাদেরকে একটা টিউব রেডি রাখতে হবে। টিউব আমরা ইন্ট্রোডিউস করবো না, কিন্তু আমাদের একটা টিউব রেডি করে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের এন্ডোট্রাকিয়াল টিউব, এবং সাথে হচ্ছে লেরিঙ্গোস্কোপ। তাহলে ইনকিউবেশনের জন্য লেরিঙ্গোস্কোপ এবং হচ্ছে ইন টিউব, এই দুটা রেডি করতে হবে। সাথে হচ্ছে আম্বু ব্যাগ দিয়ে আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশনটা মেনটেন করতে পারবো। তাহলে রেসপিরেটরি কমপ্লিকেশনটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে লেরিঙ্গোস্কোপ, এন্ডোট্রাকিয়াল টিউব এবং আম্বু ব্যাগ এগুলো রেডি রাখতে হবে। আর হচ্ছে সিএনএস টক্সিসিটির কারণে যদি কনভালশন হয়, সেটা ওভারকাম করার জন্য আমাদেরকে ডাইজি পাম্প, ইনজেকশন ডাইজি পাম্প রেডি রাখতে হবে, যাতে কনভালশনটাকে আমরা ওভারকাম করতে পারি, কনভালশনটাকে আমরা ট্রিট করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করতে পারি। তাহলে এই প্রিকশন গুলো আমাদেরকে মেনটেন করতে হবে, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজে আমাদেরকে দিতে হবে, ওভারডোজ আমরা দিব না। এবং যখন আমরা ইনফিলট্রেট করব তখন অবশ্যই আমরা ভেইনের মধ্যে দিব না। ইনজেকশনটা নিডলটা প্রিক করার পরে আমরা নেগেটিভ পিস্টনটা নেগেটিভ সেকশন দিয়ে, সিরিঞ্জের পিস্টনটা নেগেটিভ সেকশন দিয়ে দেখি যে সেটা কোনো ভেইনের মধ্যে গেছে কিনা। ভেইনের মধ্যে গেলে পরে দেখা যাবে যে ব্লাড আসতেছে সিরিঞ্জের মধ্যে। এই প্রিকশনটা আমরা মেনটেন করব। আর হচ্ছে যেখানে এন্ড আর্টারি আছে, যেমন পেনিসে আছে, তারপর হচ্ছে ফিঙ্গার গুলোতে আছে, টোয়ে নেই, টো গুলোতে আছে, এই সমস্ত জায়গায় আমরা অ্যাড্রেনালিন সহ যেটা আছে সেটা ব্যবহার করব না। ওকে, তাহলে পেশেন্ট অ্যানেস্থেটাইজ করা হলো। তারপর আমরা সার্কামসিশন করব। সার্কামসিশন দুই মেথডে করা যায়। একটা হচ্ছে ডিসেকশন মেথড, মানে দেখে দেখে কেটে কেটে করা যায়। আর একটা হচ্ছে গিলোটিন মেথড। ইউজুয়ালি আমাদের দেশে মানে নন ডাক্তার যারা, তারা গিলোটিন মেথডেই বেশি করে, আর ডাক্তাররা সাধারণত গিলোটিন অথবা ডিসেকশন দুইটা মেথডেই করে। আবার অনেকে হচ্ছে মডিফাইড গিলোটিন বা মডিফাইড ডিসেকশন, মানে কিছুটা গিলোটিন করে আবার কিছুটা হচ্ছে ডিসেকশন করে। যাই হোক, আমরা ছবি দেখে দেখে দুইটা ওয়েই শিখবো আর কি। এখানে সমস্যা কি হতে পারে? সমস্যা হচ্ছে, আচ্ছা কিভাবে করা হয় সেটা আমরা একটু জেনে নেই, তারপরে সমস্যাটার কথা আলাপ করবো। এটা হচ্ছে বেলানাইটিস এবং বেলানোপোস্টাইটিস। পেনিসটা একেবারে ইনফ্লামড হয়ে স্কারিং হয়ে গেছে ওভারলেইং পিপিউসেল স্কিনের সাথে, এটা একটা ইন্ডিকেশন। ওকে, এটা হচ্ছে গিলোটিন মেথড। গিলোটিন না, এটা হচ্ছে ডিসেকশন মেথড। ডিসেকশন মেথডে আমরা পিপিউসেল স্কিনটা সামনের দিকে টান দিয়ে রাখি, দেন হচ্ছে ডরসাল অ্যাসপেক্টে লংগিটিউডিনালি স্প্লিট করে পিপিউসেল স্কিনটাকে স্প্লিট করে, এবং এট দ্য লেভেল অফ দ্য গ্ল্যান্স সেটাকে সার্কামফারেন্সিয়ালি কাটা হয়। তাহলে স্কিন এবং হচ্ছে মিউকোজা, পিপিউসেল স্কিন এবং পিপিউসেল মিউকোজা, এই দুটা আলাদা আলাদা তৈরি হয়, এবং আলটিমেটলি এই দুইটাকে স্টিচ দিয়ে দিয়ে মানে অ্যাপোজ করা হয়। এটাই হচ্ছে সার্কামসিশন। আর গিলোটিনটা হচ্ছে এখানে টান দিয়ে ধরে এই লেভেলে যদি কেটে দেওয়া হতো সেটা হচ্ছে গিলোটিন। গিলোটিনের যেটা সম্ভাবনা থাকে সেটা হচ্ছে এই যে গ্ল্যান্স পেনিস এর নিচেই থাকতো, গ্ল্যান্স পেনিসটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। সো গিলোটিনটা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট না। ডিসেকশনে আমরা এখানে স্প্লিট করছি, তারপর হচ্ছে গ্ল্যান্সটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে এক্সট্রা স্কিনটা এখানে আমরা দেখে দেখে কাটতে পারছি। এটা হচ্ছে ডিসেকশন মেথড। এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে স্কিনটা কেটেই ফেলছে, দেন হচ্ছে প্রিপিউসিয়াল স্কিন এবং হচ্ছে প্রিপিউসিয়াল মিউকোজা এই দুটোকে স্টিচ দিচ্ছে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল দিয়ে। এখানে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করা হয়, ইউজুয়ালি ক্যাটগার্ড ব্যবহার করা হয়, প্লেন ক্যাটগার্ড ব্যবহার করা হয়, এবং 3040 ক্যাটগার্ড সাধারণত ব্যবহার করা হয়, চিকন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল। জন্মের সময় বাচ্চাদের যে সার্কামসিশনটা করা হয় সেটা একটা ডিভাইস দিয়ে করা হয়, এটা হচ্ছে প্লাস্টিবেল ডিভাইস বলে, প্লাস্টিবেল। এটা ভিতরে একটা রিং এর মতো থাকে, বাইরে আরেকটা রিং এর মতো থাকে, দুই রিং এর মাঝখানে এক্সট্রা স্কিনটাকে চেপে রাখা হয়, তারপর একটু প্রেস করলে পরেই কেটে যায় এবং দুইটা মাঝে স্টাপল হয়ে যায়।
এটা হচ্ছে প্লাস্টিপেল। ওকে, এখন কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন যদি আমরা চিন্তা করি তাহলে কমপ্লিকেশন হয় হচ্ছে ব্লিডিং একটা কমপ্লিকেশন। ব্লিডিং যেহেতু বাচ্চাদের করা হচ্ছে, বাচ্চাদের অনেক সময় হচ্ছে ব্লিডিং ডিজঅর্ডার থাকতে পারে কম ছোট বয়সের বাচ্চাদের, যেটা আমরা আগেই জানি না। সেহেতু ব্লিডিং ডিজঅর্ডার যাতে না থাকে সেটার জন্য আমরা ইনিশিয়ালি দুইটা ইনভেস্টিগেশন করে নেই। আগে করা হতো ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এখন এটা বাদ দিয়ে করা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম এবং অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। তাহলে পিটি এপিটিটি এই দুইটা ইনভেস্টিগেশন করা হয় যাতে ব্লিডিং ডিজঅর্ডার আছে কিনা এটা আমরা বুঝতে পারি। তাহলে ব্লিডিং একটা কমপ্লিকেশন। ব্লিডিংটা হয় কোন জায়গা থেকে? মেইনলি এই প্রিভিসাইল স্কিনটা কাটার সময় এখানে দুইটা ভেসেল কাটা, একটা হচ্ছে ডরসাল ভেইন অফ পেনিস, এই স্কিন বরাবর থাকে। এই স্কিনটা কাটার সময় এখানে ডরসাল ভেইন অফ পেনিস থাকে, এটা ইনজুরি হয়ে এখান থেকে ব্লিডিং হয়। আর একটা হচ্ছে ভেন্ট্রাল সারফেসে এই যে এখানে ফ্রেনুলামের এখানে একটা ফ্রেনুলার আর্টারি থাকে, যেটার নাম হচ্ছে ফ্রেনুলার আর্টারি। সেই আর্টারি থেকে ব্লিডিং হয়। তাহলে ডরসাল ভেইন অফ পেনিস এবং ফ্রেনুলার আর্টারি এই দুইটা জায়গা থেকে ব্লিডিং হয়। তাহলে এই দুইটা ভেসেলকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে লাইগেট করতে হয় অথবা হচ্ছে কোয়াগুলেট করতে হয়। তো কোয়াগুলেট যখন করা হয় সবসময় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ন্যারো একটা চ্যানেল, খুবই ন্যারো একটা চ্যানেল, পেনিস খুব ন্যারো একটা চ্যানেল। তো এই চ্যানেলের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করার সময় এখানে কিন্তু যে ভেসেলগুলো আছে এগুলো কোয়াগুলেট করে যেতে পারে। যদি কোয়াগুলেট করে যায় তাহলে কিন্তু পেনিসটা গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে। সো ওইটা প্রিভেন্ট করার জন্য এখানে বাইপোলার ডায়াথার্মি ব্যবহার করা হয়। সার্কামসিশনে সবসময় বাইপোলার ডায়াথার্মি ব্যবহার করা হয়। কারণ কি? বাইপোলার ডায়াথার্মিতে ইলেকট্রিসিটিটা অল্প জায়গা থেকে এখান থেকে এখানে দুইটা পোলের মাঝখান দিয়ে পাস করবে, তাহলে পেনিসের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করছে না। আর মনোপোলার যদি ব্যবহার করা হয়, মনোপোলারের একটা পোল থাকে হয়তো রোগীর পায়ের মধ্যে, আর একটা পোল থাকে এখানে, তাহলে এখানে পেনিসের ভিতর দিয়ে গিয়ে ইলেকট্রিসিটিটা পা দিয়ে পাস করবে। সো এখানে হচ্ছে রিট্রোগ্রেড কোয়াগুলেশন হয়ে পেনিসটা গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই বাইপোলার ডায়াথার্মি আমরা এখানে ব্যবহার করব অথবা সুচার ম্যাটেরিয়াল দিয়ে লাইগেট করব। ওকে, তাহলে ব্লিডিং একটা কমন কমপ্লিকেশন। এটা ব্লিডিং ডায়াথেসিসের জন্য হতে পারে, ব্লিডিং ডিসঅর্ডারের জন্য হতে পারে, অথবা হচ্ছে ফিনুলার আর্টারি দিয়ে হতে পারে, অথবা হচ্ছে ডরসাল ভেইন অফ পেনিস দিয়ে হতে পারে। দেন হচ্ছে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার ইনজুরি, যেমন হচ্ছে কাটতে গিয়ে দেখা যায় যে যদি কাটা হয় হচ্ছে তোমার গিলোটিন, মানে গলা কাটার মতো গিলোটিন মেথডে কাটা হয়, তখন স্কিনের নিচেই যেহেতু গ্ল্যান্স থাকে এবং গ্ল্যান্সের সাথেই যেহেতু স্কিনের টিপিক্যাল মিউকোজার অ্যাডিশন থাকে, সেহেতু গ্ল্যান্সটাও কেটে যেতে পারে। এটা আরেকটা ইনজুরি। তাহলে গ্ল্যান্স ইনজুরি হতে পারে, এটা আরেকটা কমপ্লিকেশন। দেন হচ্ছে এই যে ভেন্ট্রাল অ্যাসপেক্ট, এখানে ফ্রেনুলাম, এখানে যখন স্টিচ দেওয়া হয় অনেক সময় হচ্ছে এই স্টিচের সাথে এর নিচেই থাকে হচ্ছে ইউরেথ্রাল টিস্যু ইনকর্পোরেট হতে পারে এবং সেখান থেকে ইউরেথ্রাটা ন্যারো হতে পারে, স্ট্রাকচার হতে পারে। সো ইউরেথ্রাল ইনজুরিও একটা কমপ্লিকেশন, কিন্তু ইউরেথ্রাল ইনজুরি এবং হচ্ছে ইউরেথ্রাল ন্যারোইং, এটা আরেকটা কমপ্লিকেশন। অপারেশনের পরে হচ্ছে রিঅ্যাকশনারি হিমোরেজ হতে পারে। অনেক বাচ্চাকে দেখা যায় ব্লিডিং ডিসঅর্ডার অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ না করে বা ডিটেক্ট না করে সার্কামসিশনের পরেই দেখা যাচ্ছে ব্লিডিং নিয়ে পেশেন্ট আসে। এখানে যদি ভেসেলগুলো বাধা না হয় অথবা কোগুলেট করা না হয়, তখন এখানে লোকালি হেমাটোমা হতে পারে, তাহলে পরবর্তীতে ব্লিডিং হতে পারে, লোকালি হেমাটোমা হতে পারে, তারপর হচ্ছে এখানে ইনফেকশন হতে পারে, ইনফেকশন এগুলো কিন্তু পরবর্তীতে হতে পারে। তাহলে এই কমপ্লিকেশন গুলো হতে পারে। আর অ্যানেস্থেসিয়া যদি রিলেটেড যদি হয়, তাহলে এখানে লোকাল অ্যানেস্থেসিয়া যদি অ্যাড্রিনালিন সহ ব্যবহার করা হয়, তাহলে এখানে ভেসেল হয়ে যাবে, কনস্ট্রিক্ট করে যাবে এবং এই জায়গাটা পেনিসটা হচ্ছে গ্যাংগ্রিনাস হয়ে যাবে। তাহলে এই কমপ্লিকেশনটাও কিন্তু ডেভেলপ করার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো আমরা আসলে আজকে এই তিনটা
অপারেশন নিয়ে কথা বললাম, এগুলো খুব কমন এবং এগুলো থেকে খুব বেশি স্যাররা জানতে চায়, কোশ্চেন পরীক্ষাতেও আসে। সো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রেখে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। পরবর্তীতে আরো কয়েকটা অপারেশন নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। সেই যেহেতু আসলে আমাদের সময় কম আজকে, তাও 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা প্রায়। সো আমরা পরবর্তীতে অন্যান্য অপারেশন গুলো নিয়ে কথা বলবো। তো এটা যেহেতু ইন্টারেক্টিভ সেশন না, তোমাদের কোনো কোয়েরি আছে কিনা আমি জানি না, যদি কোয়েরি থেকে থাকে তোমরা পরবর্তীতে কমেন্ট সেকশনে গিয়ে করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।